আপনি কি বিশ্বাস করেন প্রত্যেকদিন সকালবেলায় লেবু জল খেলে আপনি রোগা হয়ে যাবেন? আপনি কি জানেন ভাত খেয়েও ওজন কম করা যায়? এই পৃথিবীতে পার্টিকুলার কোনো খাবার বেরোয়নি যে ওই খাবারটা খেলেই তোমার ওজন কমে যাবে। তাহলে তুমি বলছো ভাত খেলে মোটা হব না? একদম নয়। আমরা বাঙালিরা প্রোটিন কম খাই। বেস্ট প্রোটিন কম দামের সেটা হচ্ছে ডিম। ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার। ঠিক এমনই একটা মিথ আছে যে ডায়াবেটিক পেশেন্টদের হচ্ছে ভাত রুটি দুটোই বন্ধ। স্ট্রেস অ্যাংজাইটি কোনোভাবে আমাদের গাট হেলথকে এফেক্ট করতে পারে? ডেফিনেটলি। এই যে মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ স্ট্রেসের একটা কারণ। হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, অস্থির অস্থির লাগছে, ঘাম দিচ্ছে, এটা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া সিমটম। পিসিওডিটা আসলে কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পিসিওএস কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওএম কি? পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি। এই হরমোনাল ইমব্যালেন্স কি কখনো সেক্স হেলথকে এফেক্ট করতে পারে? একদম। গরম জল, প্রথমেই বলেছি গরম জল খেলে কেউ রোগা হয় না। অতিরিক্ত চা এবং অতিরিক্ত কফি শরীরের কি ক্ষতি করছে? সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ গরম জলের মধ্যে লেবুর রস, রোগা হচ্ছি? আপনি কি বিশ্বাস করেন প্রত্যেকদিন সকালবেলায় লেবু জল খেলে আপনি রোগা হয়ে যাবেন? আপনি কি জানেন ভাত খেয়েও ওজন কম করা যায়? আমরা কম বেশি সবাই ডায়েট করছি কিন্তু রোগা হতে পারছি না। তাহলে সমস্যাটা হয়তো আপনার ডায়েটে নয়, আপনার অভ্যাসে। আজকের এই পডকাস্টে আমরা এই সব সমস্যার সমাধান নিয়েই আলোচনা করেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্টের চন্দ্রিমা দে এবং আমি আপনাদের সকলের প্রিয় হোস্ট নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখতে হবে এবং ঝটপট সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। হয়তো এই এপিসোডটা দেখার পর আপনার ডায়েট প্লেটটা চেঞ্জ হয়ে যেতে পারে। ওয়েলকাম চন্দ্রিমা টু নতুন পাতা সাথে নন্দিনী। বলো কেমন আছো? আমি খুব ভালো আছি নন্দিনী, তুমি কেমন আছো বলো? তোমাকে পেয়ে আরো বেশি ভালো হয়ে গেলাম। অনেক ধন্যবাদ নন্দিনী তোমাদের এই চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য। তোমার সম্বন্ধে একটুখানি বলবে? অবশ্যই বলবো, কেন বলবো না। নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। আমি দীর্ঘ 13 বছর ধরে আমার এই প্রফেশনে রয়েছি। অনেক ক্ষুদ্রভাবে জার্নিটা স্টার্ট হয়। নিউট্রিশনে বিএসসি এমএসসি কমপ্লিট করার পর এনআরএস মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করি এবং বম্বে মোহন ডায়াবেটিস থেকে ডায়াবেটিস এডুকেটর কমপ্লিট করার পর আমি আজকে এত বছর ধরে প্র্যাকটিস করছি বলতে পারো। প্রায় 5-7 হাজার পেশেন্টের ফিডব্যাক নিয়ে আমি আমার জার্নিটা এখনো চালিয়ে যাচ্ছি। তো আমাদেরও, আমার দর্শক বন্ধুদের জন্য আজকে অনেক কিছু ফিডব্যাক তুমি দেবে। অবশ্যই ফিডব্যাক, টিপস সব আমি শেয়ার করবো আজকে। আমরা সবাই মনে হয় ডায়েটে থাকতে বেশি ভালোবাসি এবং এটাকে মেনটেনও করছি, কিন্তু কি হচ্ছে আমরা তো বাঙালি, একটুখানি খেতে ভালোবাসি। ওই একদম ফুচকাটা দেখলে পরে টপাটপ দু একটা খেয়ে নিলাম, একদম। তারপর ইলিশ মাছে যদি একটু সর্ষে বাটা হয় তাহলে মনে তো হয় কথা ভাতটাই নেই। খেয়ে নি। আর রবিবারের দুপুরবেলায় যদি মাটনের ঝোল থাকে, সামনে একটু পাতে গরম ধোয়া ওঠা ভাতের দরকার হয়। একদম। তারপরেই ভাবছি যে আরে ভাই, ডায়েটে তো ছিলাম, ভাতটা খেয়ে ফেললাম। তো তুমি আমাকে বলো, বাঙালি খাবার খেয়ে কি করে স্বাস্থ্যকর ডায়েট মেনটেন করব? এটার উপায় তোমার কাছে কি কিছু আছে? অবশ্যই আছে নন্দিনী। এটার উপায় হচ্ছে আমার এই বইটা দেখে নাও। আচ্ছা, এটা আমার অনেক দিনের সাধনার ফল। এটা আমার প্রথম বই, প্রথম লেখা বই। আচ্ছা, এই বইতে আমি লিখেছি বাঙালি খাবারের মাধ্যমে কিভাবে স্বাস্থ্যকর ওজন কমানো যায়। আচ্ছা। ফর এক্সাম্পল, এই যে তুমি যে বললে, না বইটা আগে তোমাকে দিয়ে নি, বইটা তোমার জন্য। থ্যাংক ইউ। তো এই বইটা তো আমার কাছে আজকে থেকে রইলো, আমি এটা ফলো করব। আর আপনারা কি করে বইটা পাবেন তার জন্য কিন্তু আমাদের এই এপিসোডের ডেসক্রিপশন বক্সটা দেখতে হবে, ওখানে এই বইটার লিংক দেওয়া থাকবে। থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম বইটার ব্যাপারে একটু বলি। আহ অনেকে ভাবেন, অনেকে মনে করেন যে ডায়েট মানে আমাকে কিনোয়া খেতে হবে, আমাকে ওটস খেতে হবে, আমাকে স্লিমিং টি খেতে হবে।
ব্যাপার সেটা একেবারেই নয়। মেন কথা হচ্ছে এই পৃথিবীতে পার্টিকুলার কোনো খাবার বেরোয়নি যে ওই খাবারটা খেলেই তোমার ওজন কমে যাবে। ক্যালোরি সব খাবারে আছে, ভাতে আছে, ডালে আছে, রুটিতে আছে, জল ছাড়া সমস্ত খাবারে কিন্তু ক্যালোরি আছে। একটা গ্রিন টি বা একটু ওটস খেয়ে আমরা মনে মনে ভাবছি এবার তো আমার ওজন কমে যাবে, ব্যাপারটা একেবারে সেরকম কিন্তু নয়। ওয়েট কমাতে গেলে, ব্যালেন্সে আসতে গেলে অল ওভার ডের ক্যালোরি ডেফিসিয়েট করতে হবে, নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। আর আমরা তো বাঙালি, আমাদের অন্নপ্রাশন হয়, আমরা ভাত খেয়ে বড় হয়েছি। কেউ যদি হঠাৎ করে ভাত বন্ধ করে দিয়ে বিদেশি খাবারে শিফট হয়, সে কি সেটা লং টার্ম করতে পারবে? লং টার্ম যে আমি ভাত খাবো না, কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েও খাবো না, কখনোই খাবো না। আমাদের বডি প্রথম থেকে ভাত খেয়ে অভ্যস্ত। এবার সে যদি হট করে ভাত বন্ধ করে দিয়ে ওগুলোতে অভ্যস্ত হতে থাকে, অটোমেটিক্যালি কি হবে, আমাদের স্কিনের কোলাজেন ব্রেকডাউন হতে পারে, আমাদের মাসেল ব্রেকডাউন হতে পারে, আমাদের ডাইজেস্টিভ কিছু ইস্যু আসতে পারে। যেহেতু গ্লুকোজ আমাদের ব্রেনকে পরিচালনা করছে, তাই ডিপ্রেশন, অ্যাংজাইটিও, মানে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। হ্যাঁ, যদি আপনি ইনবর্ন, যেটা বিদেশে হয়, প্রোটিনকে ফার্স্ট প্রাধান্য দেয় ওরা, মানে এটা হয়ে এসছে। কিন্তু এখানে ব্যাপারটা তো প্রথম থেকে ওরকম না। হট করে বন্ধ করলে হেয়ার ফল, বা জিনিসটা করতে হবে বুদ্ধিমত্তার সাথে, স্মার্টলি করতে হবে, ক্যালোরি কাউন্ট স্মার্টলি করতে হবে। এই জিনিসটা যদি প্রপারলি করা যায়, ওখানে বাঙালি কিছু খাবার রয়েছে, যেরকম আমি একটা এক্সাম্পল বলি, 2 কাপ চা, 2 কাপ চায়ে কিন্তু মিনিমাম 150-300 ক্যালোরি। কিন্তু আমি যদি 1 প্লেট ভাত খাই, মোটামুটি 50 থেকে 60 গ্রাম, সেখানেও 300 থেকে বড় জোর 400 ক্যালোরি আসবে। কিন্তু মানুষটা বলছে আমি তো কিচ্ছু খাই না, ওই 2 কাপ চায়ে আর কি হবে। ব্যালেন্সটা কিন্তু এখানে ওই বইটাতে লেখা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি বলছো ভাত খেলে মোটা হব না? একদম নয়। ব্যাপারটা আমি একটু এইভাবে বলি নন্দিনী তোমায়, জল ছাড়া সমস্ত খাবারে কিন্তু ক্যালোরি রয়েছে, ভাতে ক্যালোরি রয়েছে, ডালে ক্যালোরি রয়েছে, মাছ, মাংস, ডিম, বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সব কিছুতে ক্যালোরি রয়েছে। ডিপেন্ড করে তুমি কতটুকু খাচ্ছ। তুমি যদি অনেকটা করে ভাত খাও, ধরো তুমি রেগুলার 200 গ্রাম চালের ভাত খাচ্ছ, বা 100-150 গ্রাম চালের ভাত খাচ্ছ, সেই পরিমাণ ভাতটা যারা মাঠে কাজ করে তাদের জন্য ঠিক আছে, এইভাবে আমি বললাম। বা সেই পরিমাণ ভাতটা যারা রোদে পুড়ে রেল লাইনের কাজ করে তাদের জন্য ঠিক আছে। বাট আমাদের লাইফস্টাইল এখন সেডেন্টারি, আমরা বসে কাজ করি, আমাদের অত খাটনির কাজ করতে হয় না, আমাদের বেশি প্রেশার হচ্ছে মেন্টাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি অল্প পরিমাণ ভাত রাখো, তাতে কোনো ক্ষতি নেই, বরং তাতে লাভ। কিভাবে লাভ আমি বলি, আমাদের খাদ্যে 6 রকম উপাদান আছে: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। তো বেসিক্যালি ভাতে কি রয়েছে? কার্বোহাইড্রেট রয়েছে। এবার আমি যদি কার্বসের আবার দুটো ভাগ, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল যেরকম গ্লুকোজ, মধু, চিনি, সিরাপ, গুড়, ভাজা খাবার। আর কমপ্লেক্স যদি আসি, তার মধ্যে ভাত পড়ে। যদি ব্রাউন রাইস বলি, তার মধ্যে বেশি মাইক্রোনিউট্রিশন আছে, বা রুটি, ব্রাউন ব্রেড বললে একটু বেশি মাইক্রোনিউট্রিশন আছে। বাট ওই কার্বোহাইড্রেটটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে, তাহলে তো আমরা এনার্জি লেস হয়ে পড়বো। আমার তো কার্বসটা রাখতে হবে। আমি শুধু যদি প্রোটিন অ্যান্ড ভিটামিন অ্যান্ড ফাইবার বেসে বেঁচে থাকি, তাহলে তো আমাদের একটা লো এনার্জি কাজ করবে। এবং লো এনার্জি যখনই কাজ করবে, আমাদের কিন্তু ঘুমের সমস্যা হবে। আমাদের ঘুমের জন্যও কিন্তু একটা কিছুটা এনার্জি দরকার হয়। আমাদের মেজাজ খিটখিটে হয়ে যাবে, আমাদের ব্যাড হরমোনগুলো, মানে কর্টিসল লেভেল বেড়ে যেতে পারে, স্ট্রেস হরমোন বেড়ে যেতে পারে। তো আমি ওইটাই বলছি যে ডিটেলিংটা এইভাবে করছি, খাদ্যের 6খানা উপাদান দরকার। ডিপেন্ড করবে প্যাল ভ্যালু, মানে পার ডে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তুমি কেমন করছো, তুমি কি ওয়ার্কার, সেডেন্টারি ওয়ার্কার, হেভি ওয়ার্কার, না মডারেট ওয়ার্কার।
তোমার ওয়ার্ক অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করে তোমার ক্যালোরি ক্রাইটেরিয়া হবে। এবং যখন ক্যালোরি ক্রাইটেরিয়া আমি প্রেসক্রাইব করব তখন আমি বলেই দেবো যে তুমি এতটুকু পরিমাণে ভাত খাও। কিন্তু তুমি দেখা যাচ্ছে তুমি ভাতটা টোটালি বন্ধ করে দিচ্ছ, কিন্তু স্ন্যাক্সে গিয়ে সিঙ্গারা খেয়ে নিচ্ছ, স্ন্যাক্সে গিয়ে তুমি চপ খেয়ে নিচ্ছ, বা আলটিমেটলি তাহলে ভাতের দোষ দিয়ে লাভ নেই। ব্যাপারটা আমি আশা করি বোঝাতে পেরেছি, পুরো ক্লিয়ার করেছি। কিন্তু এই যে ধরো বাঙালিরা একটুখানি ভাতের দিকে ঝোঁক বেশি, হুম হুম ভাতের সাথে একটা মাছ, একটা হুম ডিম সেদ্ধ বা হুম অন্য কিছু একটু পনির খেয়ে নিল, হুম। কিন্তু তারা এই প্রোটিন ব্যালেন্সটা কি করে করবে? আচ্ছা, বাঙালিদের ব্যাপারটা আমি বলি যে কার্বোহাইড্রেটের ব্যাপারটা বললাম, এবার প্রোটিনটা কি? প্রোটিন হচ্ছে আমাদের বডিকে বিল্ড করার খাবার, আমাদের মাসেলকে গেইন করার খাবার হচ্ছে প্রোটিন। তো কি করে করবে, এটা তো একটা বড় প্রশ্ন। তার আগে বলি প্রোটিনের ক্রাইটেরিয়া। বেসিক একটা যদি ধরি, পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম করে প্রোটিন খেতে হবে। ধরো সাপোজ একটা মানুষের ওয়েট হচ্ছে 70 কেজি, কথার কথা বললাম, বাট তার হাইট অনুযায়ী তার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত 62 কেজি। তাহলে কিন্তু তার আইডিয়াল বডি ওয়েটের বেস করে 62 থেকে 65 গ্রাম প্রোটিন খেতে হবে। এটা একটা জেনারেল হিসেব। এবার ক্রিয়েটিনিন লেভেল যাদের বেশি, যাদের কিডনির প্রবলেম, তাদের প্রোটিন কমাতে হবে। যাদের ইডিমা আছে, যাদের ধরো পায়ে সোয়েলিং হয়, হ্যাঁ, ইউরিয়া লেভেল বেশি, তাদের প্রোটিনটা কমাতে হবে। এবার আমরা বাঙালিরা প্রোটিন কম খাই। দেখা যাচ্ছে কি, থালাটা যদি এরকম হয়, একদম কোনায় একটুখানি প্রোটিন পড়ে রয়েছে, 4-5টা রয়েছে কার্বোহাইড্রেটে ভরা। প্রোটিনটাকে তো ডেফিনেটলি গুরুত্ব দিতে হবে। তার জন্য এরকম করা যেতে পারে, 1 বাটি ডাল, ওটা একটা প্রোটিনের অংশ হলো। একটা ডিম সেদ্ধ, ওটা একটা প্রোটিনের অংশ হলো। বা ডিম যারা না খায় তারা পনির রাখতে পারে। তারপর মাছ, মাংস, এগুলোকে প্রাধান্য দিতে হবে। 2 রকমের প্রোটিন হয়, একটা হচ্ছে ভেজ প্রোটিন, একটা হচ্ছে নন ভেজ প্রোটিন। দুটো আলাদা কোথায়? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস, আমাদের শরীরে 9 রকমের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দরকার, যেটা হচ্ছে প্রোটিনের ভেতর থাকে, বেসিক্যালি নন ভেজ প্রোটিনের ভেতর। মাছ, মাংস, ডিমের ভেতর আমরা কিন্তু 9 ধরনের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পাবো, যেটা কিনা আমরা ভেজ প্রোটিনে পাই না। তো সেই জন্য বলা হয় এই পৃথিবীতে বেস্ট প্রোটিন কম দামের সেটা হচ্ছে ডিম। একটা ডিম সেদ্ধ যদি আমরা খাই, তার থেকে আমরা সলিড প্রোটিন পাবো। বুঝতে পেরেছো? তো দামটাও কম ডিমের। আমরা যদি আমাদের কোনো শারীরিক কমপ্লিকেশন না থাকে, লাইক হাই ব্লাড প্রেশার বা ডিসলিপিডেমিয়া মানে কোলেস্টেরল লেভেল বেশি, সেই ক্ষেত্রে আমরা ডিমকে প্রাধান্য দিই। লবণের পরিবর্তে একটু ব্ল্যাক পেপার দিয়ে প্রাধান্য দিই। তাহলে কি পেপারে উপস্থিত পিপারিন অ্যালবুমিনকে প্রপার ওয়েতে অ্যাবজর্ব করতে সাহায্য করবে, শোষণ করতে সাহায্য করবে। তো এই হচ্ছে ব্যাপার, যে আমরা প্রোটিনকে দেখেও না দেখার ভান করে চলে যায় প্রোটিন, কিন্তু এখানে কিন্তু একটা কস্টেরও ব্যাপার থাকে। সবার পক্ষে, সব পেশেন্টদের পক্ষে সম্ভব না রেগুলার মাছ খাওয়া। তো সেই ক্ষেত্রে আপনারা ডিমকে প্রাধান্য দিন, ডালকে প্রাধান্য দিন, ছোলাকে প্রাধান্য দিন, কিন্তু প্রোটিনকে প্রাধান্য দিন। প্রোটিনকে প্রাধান্য না দিলে বডি কিন্তু ভাঙতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে যারা ভেজ খায় তারা কি করে প্রোটিন ব্যালেন্সটা করবে? হ্যাঁ, ভেজ যারা খায়, আমি তো বললাম ওই যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডসের কথা বললাম, তাহলে কি ভেজ মানুষরা ওই 9টা অ্যামিনো অ্যাসিড পাবে না? অনেকের প্রশ্ন থাকতেই পারে। ডেফিনেটলি পাবে। কি করে পাবে? যদি আমরা ভাত ডাল একসাথে মেখে খাই, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন কম্বাইন্ড করে খাই, তখন কিন্তু কিছুটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে, পুরোটা না পাওয়া গেলেও। আবার তার সাথে যদি একটু সয়াবিন ইনক্লুড করি, সেটাও বেটার হতে পারে। বা রাজমা খুব ভালো একটা অপশন। বা ওই টাইমটায় যদি আমরা বিভিন্ন রকম ডাল সবকটা নিয়ে মিক্স করে একটা কম্বিনেশন তৈরি করে নিলাম, ওইভাবে যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু ওইভাবে প্রোটিন ক্রাইটেরিয়াটা কিন্তু ফুলফিল করা সম্ভব। তো এই বেসিসে করতে হবে। তবে হ্যাঁ, যারা ভেজিটেরিয়ান, যারা ভেজ খান, আমি তাদেরকে একটা টিপস দেব। সেটা হচ্ছে, আপনাদের তো এটা ফ্র্যাঙ্কলি ব্যাপার যে আপনাদের প্রাণীজ প্রোটিন থেকে আপনারা প্রোটিন পাচ্ছেন না, নিচ্ছেন না। তাহলে আপনারা কি করতে পারেন? আপনারা কিন্তু গুড ফ্যাটকে প্রাধান্য দেবেন।
বিভিন্ন রকম নাটস, সিডস বা বিভিন্ন রকম, এখন তো প্রচুর আছে মিক্স সিডস, পামকিন সিড, বিভিন্ন রকম সিডসকে প্রাধান্য দিন, তাহলে কি মাইক্রো নিউট্রিশনগুলো কিন্তু আপনারা পাবেন। ব্যালেন্সটা এইভাবে করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, আমাদের তো অনেকেই বলে থাকে যে এই ইমিউন পাওয়ারটা আমাদের গাট হেলথের থেকে 70% পাই। তো এই গাটকেও তো আমাদের ঠিক রাখতে হবে। হ্যাঁ অবশ্যই, গাটের ব্যাপারটা যদি বলি, হাসি পেলেও কেন আমি বলছি, আমাদের পেট খারাপ হলে আমাদের মন খারাপ হয়, হ্যাঁ একদম, তাই না? কিছু খেতে পারছি না। আমাদের মন খারাপ হলে আমাদের পেট খারাপ হয়, একদমই তাই। হয়তো হয়। ব্যাপারটা বলি কেন, গাট মাইন্ড কানেকশন বলে একটা কথা আছে। আচ্ছা, ব্যাপারটা কি, আমাদের গাটে দু ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে গুড কোয়ালিটির ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ব্যাড কোয়ালিটির ব্যাকটেরিয়া। তো ঘটনা কি হয়, এই গাট ব্যাকটেরিয়াগুলোকে হেলদি করতে গেলে প্রোবায়োটিক প্রিবায়োটিককে গুরুত্ব দিতে হবে। প্রোবায়োটিকটা কি? প্রোবায়োটিক হচ্ছে গাট ব্যাকটেরিয়া, মানে হেলদি গাট ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় প্রোবায়োটিক। হোয়াট ইজ প্রিবায়োটিক? ওই প্রোবায়োটিকগুলোর খাবার হচ্ছে প্রিবায়োটিক। ফর এক্সাম্পল, বুঝতে পারবে না না হলে, টক দইতে থাকে প্রোবায়োটিক, মানে টক দই হচ্ছে গুড ব্যাকটেরিয়া। ওটসে থাকে প্রিবায়োটিক, মানে ওটস হচ্ছে টক দইয়ের খাবার। ব্যাপারটা যদি আমি এইভাবে মেলাই আর কি, তো দুটো জিনিস কম্বাইন করে যদি আমরা পেটে দিই, তাহলে কি হবে, আমাদের পেটের কলোনি, গাট কলোনিগুলো হেলদি হতে থাকবে। এবার কি হয়, আমাদের গাট থেকে শুরু হয় সব কিছু। গাট যার ভালো তার সব ভালো, পেট যার ভালো, কথায় আছে না, আগেকার দিনেই তো বলতো, পেট যার ভালো তার সব ভালো। কেন বলি, আমাদের ইমিউনিটি কেন উইক হয়? আমাদের ইমিউনিটিকে স্ট্রং করে ভিটামিন। আমরা যখন প্রপার ওয়েতে ভিটামিন সমৃদ্ধ খাদ্য খাবার খাবো, আস্তে 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 আমাদের ইমিউনিটি স্ট্রং হবে। ভিটামিন কিসে পাবো? ফলে পাবো। তো প্রিবায়োটিক প্রোবায়োটিককে গুরুত্ব দিতে হবে, গুড ফ্যাটকে গুরুত্ব দিতে হবে আমাদের গাট হেলথকে ইমপ্রুভ করার জন্য। দ্যাট ইজ কল ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, লাইক চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলোতে পাবো, বেজেল সিডস, এগুলোতে পাবো। টক দইটা তো বললাম প্রোবায়োটিকের একটা উৎস, ওটস, আচ্ছা বিভিন্ন রকম পিকল, মানে আচারেও কিন্তু আছে প্রোবায়োটিক প্রিবায়োটিক। আচ্ছা, আর যেটা করতে হবে ইমিউনিটিকে স্ট্রং করার জন্য, যেরকম ভিটামিন সিকে গুরুত্ব দিতে হবে, আমলকি, লেবু, বা খুব ভালো হয় হলুদের ভেতর রয়েছে কারকিউমিন, এটাও কিন্তু এক প্রকার একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটাও কিন্তু একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস। গতকালই একজন পেশেন্টকে প্রেসক্রাইব করলাম, ওনার ডায়েট ছিল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট, ওনার ভেতরে প্রদাহ হচ্ছে, অস্টিও আর্থারাইটিস। তো ওনাকে আমি বলে দিচ্ছি, ওনাকে একটা ড্রিঙ্কস আমি দিয়েছি। ড্রিঙ্কসটা হচ্ছে, এটা টিপস দিচ্ছি, সকলে হয়তো উপকৃত হতে পারেন যাদের এরকম সমস্যা হয়। জিঞ্জার, আদাকে ফোটাতে হবে, 2 গ্লাস জল নিলাম, আদাকে ভালো করে ফোটালাম, ফোটানোর পর ওই উষ্ণ আদার জলে, আদায় রয়েছে জিঞ্জারল, দ্যাট ইজ কল অ্যান্টিঅক্সিডেন্ট, ওকে। তো ওই আদার জলটা আমি কি করব, কাপের ভেতর দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম এবং তার সাথে আদার যে ফোটানো জলটা অ্যাড করলাম। এটা কিন্তু তৈরি হয়ে গেল একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা যদি কনজিউম করা হয়, ভেতরের ইনফ্লামেশন মানে প্রদাহগুলো কিন্তু অনেকটাই কমবে। কেন? আদায় উপস্থিত জিঞ্জারল এবং সিনামনে উপস্থিত সিনামমটা, ওই দুটো একসাথে মিক্স হয়ে আমাদের কিন্তু ইমিউনিটিকে বুস্টিং করবে। তো এই প্রসিডিওরে করতে গেলে দেখুন, এগুলো তো জেনারেল গাইডলাইন, সবার ক্ষেত্রে আলাদা আলাদা কাস্টমাইজড হয়, কারণ প্রত্যেকটা মানুষের সব কিছু আলাদা। কারণ মানে আমি বলি আমার পেশেন্টদের, আপনি আপনার দিদির ডায়েট প্ল্যান মানতে পারবেন না, তার টোটাল আলাদা, আপনার টোটাল আলাদা, কিন্তু এটা জাস্ট একটা জেনারেল গাইডলাইন আমি দিয়ে দিলাম। কিন্তু এই যে টক দইয়ের কথা বললে, টক দই খেলেও তো অনেকের গ্যাস, ব্লটিং, অ্যাসিডিটি এইসব হয়। আচ্ছা, মানে ওটা কেন হয় সেটাই জানতে চাই। বা মানে সেক্ষেত্রে সে টক দই না খেয়ে অন্য কিছু কি খেতে পারে? দেখো, অনেকের ক্ষেত্রে আমি এটাও দেখেছি দুধ খেলে প্রবলেম হয়, দ্যাট ইজ কল ল্যাকটোজ ইনটলারেন্স, দুধের প্রোডাক্ট সহ্য হচ্ছে না। আবার অনেকের টক দই খেলে শ্বাসকষ্ট হয়, ঠান্ডা লেগে যায় হট করে,
এবার টক দইটা কোন ফর্মে খাচ্ছে সেটা দেখতে হবে। ভাতের সাথে টক দই মেখে খান না, দেখুন না তারপর অসুবিধা হয় নাকি। আমার তো মনে হয় হবে না। কেন হবে না? কারণ ভাতে উপস্থিত কার্বোহাইড্রেট, দইতে উপস্থিত প্রিবায়োটিক প্রোবায়োটিক, দুটো একসাথে কম্বাইন্ডে যখন আপনার পেটে যাবে, আপনার গাট কলোনি এমনিই ভালো হবে। আপনি তো ডাইরেক্ট টক দইটা খাচ্ছেন না। এই জন্য কাঞ্জি, সাউথ ইন্ডিয়া জানেন নিশ্চয়ই, কাঞ্জি যেটা আমাদের গাট হেলথের জন্য অসাধারণ একটা মানে খাবার। তো ওইভাবে খেলে পরে, একটা কথা বলে রাখি, ভেজানো ভাত, যেরকম পান্তা ভাতের ভেতর যদি আমরা দই মিশিয়ে খেতে পারি, যাদের দইতে প্রবলেম, দই খেলে গ্যাস অ্যাসিড হ্যান ত্যান হয়, সেগুলো কিন্তু ওইভাবে খেলে, ডায়েটিশিয়ানের কাজই এটা, কোনটা কোনটার সাথে খেলে প্রপার ওয়েতে নিউট্রিশন অ্যাবজর্পশন হবে, আমার কোনো প্রবলেম হবে না, এইভাবে করে দেখতে পারে। তাহলে কিন্তু কোনো, আমি ডাইরেক্ট খেতে বলছি না যে আপনি ডাইরেক্ট টক দই, বা আপনি রায়তা করে খেতে পারেন। বিভিন্ন রকম স্যালাড, যেরকম গাজর, শসা, পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিলেন, তার সাথে 2 চামচি টক দই অ্যাড করলেন, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলেন, পিঙ্ক সল্ট অ্যাড করতে পারেন সামান্য, গাট ব্যাকটেরিয়াকে হু হু করে পুষ্টিকর করবে। এবং সেটা অবশ্যই খাওয়ার আগে, দুপুরবেলা লাঞ্চ করতে বসার আগে। তাহলে পরে কী হবে, গাট কলোনিটা হেলদি হয়ে গেল, পরে যেই খাবারগুলো খাচ্ছ সহজে ডাইজেস্ট হয়ে গেল। এইভাবে করলে পরে বেটার হতে পারে আর কি। স্ট্রেস অ্যাংজাইটি কোনোভাবে আমাদের গাট হেলথকে এফেক্ট করতে পারে? ডেফিনেটলি এফেক্ট করে। সব থেকে বড় কথা, আমাদের স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল। আমি তো মানে প্রচুর পেশেন্ট এরকম দেখি, ফ্র্যাঙ্কলি বলছি, কারণ স্ট্রেস হচ্ছে এমনই একটা জিনিস না, মানুষকে লাইফস্টাইল ডিজিজগুলো সহজে এনে দিচ্ছে। এই যে মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ স্ট্রেসের একটা কারণ, ফ্যাটি লিভার একটা স্ট্রেসের কারণ, হ্যাঁ আছে অ্যালকোহলিক নন অ্যালকোহলিক, কিন্তু স্ট্রেস একটা কারণ। ডিসলিপিডেমিয়া স্ট্রেসের একটা কারণ। দেন এখন যেটা হয় আফটার 40, যখন মেনোপজ হওয়ার কথা না, আগে আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা স্ট্রেস একটা ফ্যাক্টর, এবং তার থেকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, B12 ডেফিসিয়েন্সি, এগুলো অহরহ দেখি। এবার স্ট্রেস অ্যান্ড গাট হেলথ, যখন আমাদের কর্টিসল ইনক্রিজ হবে, অটোমেটিক্যালি স্ট্রেস লেভেল বাড়বে, অটোমেটিক্যালি ঘুম হবে না। আর ঘুম না হলে কি হবে, একটা প্যালপিটেশন চালু হবে, একদমই তাই, ভেতর থেকে একটা উদ্বেগ সৃষ্টি হবে, অটোমেটিক্যালি গাট কলোনি খারাপ হবে। বোথ আর ইকুয়ালি রিলেটেড। আপনি যখন দুশ্চিন্তায় আসন্ন থাকবেন তখন আপনার ঘুম হবে না, যখন আপনার ঘুম হবে না তখন আপনার মনে হবে যে খিদে পাচ্ছে না ঠিকঠাক, খিদে যখন পাবে না ডাইজেস্টিভ ইস্যু হবে, ডাইজেস্টিভ ইস্যু যখন শুরু হবে তখনই গাট আস্তে আস্তে উইক হতে থাকবে। চেন ওয়াইজ, এটা টোটাল চেন ওয়াইজ। সুতরাং ওই আমি প্রথমেই বললাম যে মন খারাপ তো পেট খারাপ, পেট খারাপ তো মন খারাপ। সুতরাং মাইন্ডকে ভালো রাখার জন্য অবশ্যই দরকার মেডিটেশন রেগুলার বেসিসে। কারণ এখন সবার মানে এত ব্যস্ত শিডিউল, প্রত্যেকটা মানুষ দৌড়চ্ছে, তবু আমরা নিজেদের হারিয়ে ফেলছি দিনের পর দিন। ওই একটা টাইম নিজেদের জন্য অবশ্যই আমার মনে হয় দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। মেডিটেশনকে একটু গুরুত্ব, লাইফস্টাইল মডিফিকেশানকে একটু গুরুত্ব দেওয়া উচিত, এবং তার পাশাপাশি ওয়ার্কআউটকে গুরুত্ব দেওয়া উচিত, এবং কাস্টমাইজ ডায়েট তো অবশ্যই দরকার। তাহলে ধরো গাট হেলথকে ঠিক রাখতে গেলে আমার একটা নর্মাল ডায়েট প্লেট কেমন হওয়া উচিত? গাট হেলথকে ঠিক রাখতে গেলে গাট ফ্রেন্ডলি খাবার কিছু আমি বলে দিই, তাহলে হয়তো সকলে উপকৃত হবে। প্রথম কথা, আমি প্রথমেই বললাম টক দইকে প্রাধান্য দিতে হবে, ওটসকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, টক দই তো খুবই রিজনেবল, আমি বাঙালি খাবার হিসেব করেই বলছি ব্যাপারটা। না, কারণ তাহলে মানুষের সুবিধা হবে। এছাড়াও কিছুটা প্রোটিনকে প্রাধান্য দিতে হবে। মেন কথা হচ্ছে হেলদি খাবার, প্লেন ভাত, ডাল, প্লেন মাছ, একটু দই, একটু স্যালাড, একটু র সবজি, মানে বেশি কুকড না। মানে অনেকে আছে না তেল দিয়ে পুরো মানে সবজিটাকেও করবে এত মানে চচ্চড়ি টাইপের করে ফেলে, তাতে নিউট্রিশন ভ্যালু চলে যায়। হয়তো আহামরি টেস্টি হবে না,
কিন্তু ভেতরের অর্গানগুলো একটু রেস্ট পাবে, এটা হচ্ছে ব্যাপার। না, আমি পেশেন্টকে এভাবেই বলি যে ওভার কুকড না করতে, তাহলে ভেতরের অর্গানগুলো একটু রেস্ট পাবে, নিজের মতো করে কাজ করতে পারবে। তো এইভাবে করলে পরে এইভাবে, আর লাইফস্টাইলটা খুব ম্যাটার করে। আমরা ঠিকঠাক জল খাচ্ছি না, আমাদের গাট ভালো থাকবে না। আমরা ঠিকঠাক ঘুমাচ্ছি না, আমাদের গাট ভালো থাকবে না। আমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মোবাইলে রিলস দেখছি, আমাদের গাট ভালো থাকবে না। আমি এইভাবেই বলছি, ঠিক আছে? এগুলো আমি দেখি। এটা হচ্ছে, আমরা তো রিলসেই ডুবে আছি বোধহয়। না, রিলসে একটা টাইম শিডিউল করা উচিত। আমি আমার পেশেন্টদের বলেই দিই ডায়েট প্ল্যানে যে আপনাদের মোবাইল দেখার টাইম এইটুকু। আচ্ছা বলুন তো, কয়জন আছে রাত্রেবেলা মোবাইলে সুইচ অফ করে ঘুমান? হয়তো পাওয়া যাবে না এখন আর, কিন্তু আমার অনেক পেশেন্টরা করে। আমি বলি যে ওই টাইমটা মি টাইম। আমি কে, আমাকে বুঝতে, আমার ব্রিথটা ফিল করতে হবে। চোখ বন্ধ করে আমি রিভার্স কাউন্ট করব 100 থেকে 1 অবধি। ভ্রামরি করব, ভ্রামরি মানে ভ্রামরি যে ব্যায়ামটা আছে, ইনহেল অ্যান্ড এক্সেল করব। তাহলে কি হবে না, মানে আমাদের সোল যদি হেলদি থাকে, অটোমেটিক্যালি আমাদের গাট, আমাদের ব্রেন, আমাদের মাইন্ড হেলদি থাকবেই। এটা হচ্ছে ব্যাপার। একদমই তাই। এখন তো গরমকাল পড়ে গেছে, ফ্রিজ থেকে জল বের করছি আর খাচ্ছি, কিন্তু অনেক কমেন্ট আসছে আশপাশ থেকে, বেশি ফ্রিজের জল খেও না, মোটা হয়ে যাবে। এটা কি মিথ? এটা সম্পূর্ণ মিথ, সম্পূর্ণ মিথ। দেখো, আমি সায়েন্টিফিক ওয়েতে বলে দিচ্ছি কেন মিথ এটা। আমাদের শরীরের ভেতরের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। তো আমরা যখন একটু ঠান্ডা জল খাচ্ছি, জলটা গিয়ে ভেতরের টেম্পারেচার নিয়ে নেয়, ঠিক আছে? আর ঠান্ডা জল খেলে যে ওজন বাড়বে, আবার গরম জল খেলে যে ওজন কমবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওজন বাড়া কমা সম্পূর্ণ ডিপেন্ড করে, আবারও বলছি, সারা দিনের ক্যালোরি ডেফিসিয়েন্সির ওপর, বা আপনি কতটা ক্যালোরি ডেফিসিয়েট করছেন তার ওপর। এবার ঘটনা হচ্ছে, ওয়াটার ক্রাইটেরিয়া কিন্তু খুব ম্যাটার করে। একটা মানুষ যদি দিনের পর দিন কম জল খায়, এত তো গরম বাইরে, তাহলে তার কি হবে না? ইউরিন তো হলুদ হবেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, না, শরীরটা ভেতর থেকে ড্রাই হয়ে যাবে, মানে যাকে বলা হয় ডিহাইড্রেশন হবে। হাইড্রেশন ইন্টারনালি বজায় রাখা জরুরি। আপনি যতই ময়শ্চারাইজার ক্রিম মাখছেন, বা যতই আপনি অয়েল ইউজ করছেন, বডি লোশন ইউজ করছেন, ইম্পর্ট্যান্ট ইজ আপনি ভেতর থেকে কতটা হাইড্রেশন নিয়ে রয়েছেন। মানে আপনার ভেতরে ডিহাইড্রেশন নেই তো? যদি ডিহাইড্রেশন থাকে, সেটা কিন্তু নিউট্রিশন অ্যাবজর্পশনে বাধা দান করবে। কেমন করে আমি বলি, আমরা জল কম খাচ্ছি, প্রতিদিন জলের চাহিদা ফুলফিল হচ্ছে না, প্রতিদিন জলের একটা ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে। খাদ্য খাবারগুলো তো খাচ্ছি, তারপরে তো আমার জলটা দরকার। পরিপাক, বিপাক সব কিছুর ক্ষেত্রে কিন্তু হাইড্রেশনটা দরকার। হাইড্রেশন প্রপার ওয়েতে না থাকলে স্কিন রুক্ষ হয়ে যাবে, হেয়ার ফল হবে, নখ ভঙ্গুর হয়ে যাবে, আমাদের কোলাজেন সিনথেসিস হবে না। যতই আমরা কোলাজেন ক্রিম মাখি, পাউডার খাই, সেই কারণে প্রত্যেকটা মানুষের ওয়াটার ক্রাইটেরিয়া এইভাবে ফুলফিল করবেন। ঘুম থেকে উঠলেন, আমাকে 3 বোতল জল খেতে হবে, 3 লিটার জল আমায় খেতে হবে। বোতলটা রেখে দিলেন সাজিয়ে, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে দেখলেন, ধরুন একটা অফিসে নিয়ে চলে গেলেন, না 2টো বাড়িতে রইল, আপনি দেখলেন যে আপনার 3 বোতল জল কমপ্লিট হলো। যদি হয়ে যায় তাহলে আপনি গেনার, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ওয়াটার ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া জরুরি। এই যে ডেফিসিয়েন্সি হতে থাকলে কিন্তু বিভিন্ন রকম এফেক্ট আসতে থাকে। ইউরিক অ্যাসিডস লেভেলেও কিন্তু একটা সমস্যা আসতে পারে। ইউরিক অ্যাসিড কিন্তু এখন ভীষণ বড় সমস্যা, সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে। খুবই প্রবলেম। এটা নিয়ন্ত্রণ করব কি করে? ইউরিক অ্যাসিডস,
এটা নিয়ে বলতে গেলে অনেকেই আমায় বলে যে দিদি আমার তো ইউরিক অ্যাসিড, আমি না ডাল খাবো না, বলে তো। ব্যাপারটা হচ্ছে প্রোটিন নয়, ব্যাপারটা হচ্ছে পিউরিন। আমাদের শরীরের পিউরিন ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে? তো ঘটনা, আপনি যদি বেশি পিউরিনযুক্ত খাবার খান তখন কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বাড়বে, নট প্রোটিন। পিউরিন আমরা কিসে কিসে পাবো সেটাই ম্যাটার করে। আমরা পিউরিন পাবো মাটনে, প্রচুর পরিমাণে পিউরিন আছে। অ্যালকোহল খেলে ইউরিক অ্যাসিডের ওপর এফেক্ট পড়বে। এছাড়া সামুদ্রিক, যেরকম হয় না সমুদ্রে যেগুলো সি থেকে পাওয়া যায় যেই মাছগুলো, সেই খাবারগুলো অতিরিক্ত মাত্রায় কনজিউম করলে ইউরিক অ্যাসিড বাড়বে। মাছের ডিম অধিক মাত্রায় খেলে ইউরিক অ্যাসিড বাড়বে। সোয়াবিন খেলে বাড়ে না, অধিক বাড়বে না। সয়াবিনে অধিক, হ্যাঁ তুমি যদি সয়াবিনের ছোট কাঁচা যে হয় না দানাগুলো, ওগুলোতে পিউরিন বেশি, কিন্তু ওই নিউট্রেলা যেগুলো হয় আর কি, ওগুলো একটা দুটো খেলে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। শুধুমাত্র এই খাবারগুলো, ডালে কিন্তু মানে সপ্তাহে 3 দিন ডাল খাওয়াই যাবে, যদি এইগুলোকে বাদ দিয়ে খাওয়া হয় তবে। হ্যাঁ, কিছু সবজির সিডে কিছু পরিমাণ পিউরিন থাকে, যেরকম শিমের বীজে পিউরিন আছে, টমেটোর বীজে পিউরিন আছে। তার মানে এই না যে চিয়া সিড খাওয়া যাবে না। মানে আমি বলে দিচ্ছি, আমাকে পেশেন্টরা প্রশ্ন করে দিদি আমি মিক্স সিড খাচ্ছি কিন্তু আমার তো ইউরিক অ্যাসিড আছে, আমি কি করে খাবো? এই তো সেদিন একজন প্রশ্ন করেছে, ওই জন্য আমার ফট করে মাথায় স্ট্রাইক করলো ব্যাপারটা। বুঝতে পারছো? মেন হচ্ছে ট্রেন্ডে গা না ভাসিয়ে সঠিকটা জানা উচিত, দিয়ে তারপর নিজের উপর অ্যাপ্লাই করুন, আপনার শরীর আপনাকে বেটার রেজাল্ট দেবেই। এটা হচ্ছে একদমই ব্যাপার। তাই। কিন্তু আমরা ট্রেন্ডেই গা ভাসাচ্ছি, ডায়েটিশিয়ানের থেকে বোধহয় সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস বেশি করছি। দেখুন, আমি একটা কথা বলবো, আমার এই প্রফেশনে আমি সত্যি বলছি প্রায় 13 বছর হতে চললো। তো আমি এটাও বলছি আমি সব জানি না, কেউ সব জানতে পারে না। আমি এখনও প্রতিদিন পড়াশুনো করি, আমাকে আরও শিখতে হচ্ছে, কারণ নিউট্রিশন সায়েন্স এক জায়গায় দাঁড়িয়ে নেই, রোজ আপডেট হচ্ছে। আজকে একরকম কথা বলছে, কালকে আরেক রকম কথা বলছে। আমেরিকান ডায়েটেটিক্স অ্যাসোসিয়েশনের একরকম গাইডলাইন, মানে মেন কথা হচ্ছে জার্নালগুলো ফলো করতে হচ্ছে। তো সময়ের সাথে সাথে আপডেট করাটা দরকার। তার মানে আজ থেকে 20 বছর আগে মানে যেই কথাগুলো ছিল, যেরকম আমি একটা এক্সাম্পল দিই, থাইরয়েড হলে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, সয়াবিন খাওয়া যাবে না, একদম বন্ধ। এটা আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি, অন ক্যামেরা আমি বলে দিচ্ছি, সব খাওয়া যাবে। এইভাবে বলছি, সব খাওয়া যাবে, কিন্তু কিভাবে খাবেন, কখন খাবেন সেটাই জরুরি। থাইরয়েডের ক্ষেত্রে ওগুলো গোয়াট্রোজেনিক খাবার, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম। আপনি থাইরয়েডের ওষুধ খাচ্ছেন সকালবেলা এমটি স্টমাক। থাইরয়েডের ওষুধ খাওয়ার আপনি যদি 4 ঘন্টা পর ওগুলো খান, আপনার কোনো ক্ষতি হবে না। আবারও বলছি, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ কেউ কিলো কিলো ফুলকপি খায় না, না, তাই না? কেউ কিলো কিলো ব্রকলি খায় না, ওই লিমিটেড 1 পিস কি 2 পিস। অবশ্যই। কিন্তু দেখা যাচ্ছে যেটা হয়, বা সয়াবিনও কেউ অনেক অনেক করে খায় না, 2 টুকরো কি 3 টুকরো খেলো, তাতে করে থাইরয়েড হরমোনের ওপর কোনো প্রভাব পড়ে না। প্রভাব কোথায় পড়ে? তাহলে প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে? কেন ইনক্রিজ হচ্ছে? ইনক্রিজ হচ্ছে এই কারণেই, থাইরয়েড ইজ আ মেটাবলিক ডিজিজ। আমাদের গলার কাছে একটা গ্ল্যান্ড আছে প্রজাপতির মতো, সেখান থেকে থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে। এটা হচ্ছে মেটাবলিক ডিজিজ, মানে বলতে পারো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে আমাদের বিপাক, শোষণ, সমস্ত কিছুর ওপর একটা টিএসএইচের গভীর ভূমিকা রয়েছে। টিএসএইচের তো ডাইজেস্টিভ ইস্যু না হয় এরকম খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। যেরকম কি হাই ক্যালোরিযুক্ত খাবারগুলো, কেউ ফুলে যাচ্ছে, কেউ রোগা হয়ে যাচ্ছে, তোমার কি থাইরয়েড সেটা ম্যাটার করবে। আর ওই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, এর ভেতরে কিছু উপাদান রয়েছে যেটা আমাদের আয়োডিন অ্যাবজর্পশনে বাধা দান করে।
তার মানে এই না জিনিসটাকে যদি আমি ভালো করে সেদ্ধ করে জল গেলে রান্না করি তাতে ওই উপাদানটা টোটাল রিলিজ হয়ে যায়। দোষ করছো অন্য জায়গায়, ফুলকপি বাঁধাকপির দোষ দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, যদি গয়েট্রোজেনিক প্রবলেম থাকে, মানে গলগণ্ড থাকে, গয়েটার থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা সম্পূর্ণ। কিন্তু এটা নর্মাল মানুষের টিএসএইচ লেভেল এসছে 5 একটুখানি বেশি, সে তো একটা প্রপার লো ক্যালোরি বা ক্যালোরি ডেফিসিয়েট ডায়েট এবং মাইক্রোনিউট্রিশন ডায়েট করলে অটোমেটিক্যালি তার থাইরয়েড রিভার্স হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, থাইরয়েড হরমোন ঠিক হয়ে যাবে, মানে রিপোর্ট কন্ট্রোল হয়ে যাবে, আমি এটুকু বলে দিলাম। তার জন্য ফুলকপি বাঁধাকপির দোষ দিয়ে শুধু লাভ নেই। মানে কেন আমি কথাগুলো বললাম এই এটা ব্যাপারগুলো, কিন্তু মানে কমন যে থাইরয়েড তোমার আছে মানে ফুলকপি বাঁধাকপি সয়াবিন এই জিনিসগুলো ওই জন্যই তো বললাম যে আমি এটা খোলাসা করে ব্যাপারটা বললাম যে মানুষ শুধু আমার এসে ম্যাম আমার থাইরয়েড আছে তার মানে ফুলকপি বাঁধাকপি এগুলো মানে আমি না শুনছি, আমি ভাবছি ফুলকপি, আমি তো আবারও ব্যাপারটা বললাম অবশ্যই এই খাবারগুলো কখন খাবেন, কিভাবে খাবেন, কি পরিমাণে খাবেন সেটা ইম্পর্টেন্ট। আপনি কিলো কিলো খেলে আপনার প্রবলেম হবে, আপনি তো সেরকম খাচ্ছেন না। ওই 1 টুকরো 2 টুকরো বাঁধাকপি ফুলকপি, কারণ কি ওই ওষুধটা যে খাচ্ছি না, ওই ওষুধটাকে কাজ করতে দিতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে, এবং তারপরেই যদি আমরা খাই তখন তো অ্যাবজর্পশনে একটা প্রবলেম আসবে। গ্যাপিংটা রাখতে হবে, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক এমনই একটা মিথ আছে যে ডায়াবেটিক পেশেন্টদের হচ্ছে ভাত রুটি দুটোই বন্ধ। ডায়াবেটিক নিয়ে যদি আমি বলতে যাই তো শেষ হবে না, ডায়াবেটিস নিয়ে অনেক কিছু, কারণ আমি নিজে ডায়াবেটিস এডুকেটর, তো ডায়াবেটিস আমার তো একটা খুব বলার বিষয়। হ্যাঁ, প্রথম থেকেই বলি, তাহলে এটা তো বলবোই, প্রথম থেকেই বলি ব্যাপারটা। ডায়াবেটিসটা আসলে কি বলো তো? আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন বেরোচ্ছে, সবার বেরোচ্ছে, তোমার আমার সবার বেরোচ্ছে। এবার ঘটনা কি হয়, যাদের সুগার ডিটেক্ট হয়, ব্যাপারটা এরকম হয় যে বিস্কুট চা বা যাই আছে না কেন ব্রেকডাউন হয়ে আমাদের রক্তে চিনি হিসেবেই যাচ্ছে। এবার ওই প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনটা বেরিয়েছে, ওই ইনসুলিনটা কি করছে, ওই চিনিগুলোকে ধরে ধরে কোষের ভেতর ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে? ডায়াবেটিস সিচুয়েশানে কি হচ্ছে, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন বেরোচ্ছে না, বা যেটুকু বেরোচ্ছে সেটা অ্যাক্টিভ নয়, যার বাইরে থেকে ইনসুলিন নিতে হচ্ছে অনেকের। ফলে কি হচ্ছে, যখন তার ইনসুলিন বেরোচ্ছে না, ইনসুলিন কার্যকর নয়, ইনঅ্যাক্টিভ ইনসুলিন, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ওই খাদ্যের সুগারগুলো ব্লাডের মধ্যেই ঘুরছে, তারা তো আর কোষে প্রবেশ করতে পারছে না, না, দ্যাট ইজ কল্ড ডায়াবেটিস। এই হচ্ছে সিম্পল হিসেব। এবার আমি বলি, সুগার খেলে কি সুগার বাড়বে? হ্যাঁ, বিশাল বড় ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, সবাই বলে সুগার খেলে কি সুগার বাড়বে? মিষ্টি খেলে সুগার বাড়বেই না, আমি এটাই বলছি, সুগার খেলে কি সুগার বাড়বে? দেখুন, ঘটনা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে। ফার্স্ট ডিপেন্ড করে আপনার ফাস্টিং পিপি কী আছে, HbA1c কী আছে, এই 3টে জিনিস ম্যাটার করে। টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল, এই 3 রকম ডায়াবেটিস হয়। টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিন দরকার, টাইপ 2-র ক্ষেত্রে ইনসুলিন প্রয়োজন নেই, কিন্তু মেডিকেশন দরকার, সেটা ডক্টররা ভালো মতন প্রেসক্রাইব করেন, এবং জেস্টেশনাল যেটা প্রেগনেন্সি পিরিয়ডে আসে। ঘটনা আমি বলি, একটা টেকনিক বলে দিই, তাহলে অনেকের সুবিধা হবে। কিভাবে ভাত খেলে সুগার বাড়বে না, কিভাবে মিষ্টিটা খাওয়া যাবে না এটা বলবো না, কারণ গ্লুকোজ, মধু, চিনি, সিরাপ, গুড় খাবো, রক্তে ব্লাড বাড়বে, মানে ব্লাডে সুগার বাড়বে। আচ্ছা, এই মিষ্টিটা যে খাওয়া যাবে না, এটা কি আমার ডায়াবেটিক, আমি ধরা পড়লে, আমার ডায়াবেটিস ধরা পড়লে তারপর সেটা বন্ধ মিষ্টি করব? খেলে সুগার বাড়ে না, মানে এটাই তো বলতে চাইছো? হ্যাঁ, মিষ্টি মানে খেলে আমি কি জিজ্ঞেস সুগার করতে, বাড়ে? ধরো আমার ডায়াবেটিস নেই এখন, আমার ডায়াবেটিস হয়তো পরে কোনো সময় গিয়ে ধরা পড়লো, তাহলে অনেক সময় বলতে শোনা যায় যে অতিরিক্ত মিষ্টি খেতে তো তাই জন্য ডায়াবেটিস হয়েছে, এইটা কি সত্যি? না, একদম না, এটা মিথ, এটা মিথ। সুগার ডিটেক্ট হলে পরে সুগার বন্ধ, সুগার ডিটেক্ট হওয়ার আগে সুগার খেয়েছে বলে সুগার ডিটেক্ট হয়েছে সেরকম নয়। সুগার অনেকগুলো কারণ থেকে আসতে পারে, একটা হচ্ছে হেরিডিটি, বংশে যদি থাকে আসতে পারে, অতিরিক্ত স্ট্রেস, অ্যাংজাইটি থেকে ডায়াবেটিস লেভেল বাড়তে পারে, বিভিন্ন রকম মেডিসিনের সাইড এফেক্টে সুগার আসতে পারে। অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টরা কেমোথেরাপি চলে, তাদের ক্ষেত্রে কিন্তু সুগার বাড়তে পারে। ডায়ালিসিসের ক্ষেত্রে কেউ ডায়ালিসিস নিচ্ছে, তারও কিন্তু ওটা মানে প্যানক্রিয়াস ঠিকঠাক কাজ না করতে পারলে তখন সুগার বাড়তে পারে।
এই হচ্ছে ব্যাপার। সুগার বাড়ার অনেকগুলো কারণ আছে। ডায়াবেটিক্স পেশেন্টরা কি ভাত রুটি দুটোই বন্ধ করে দিতে হবে তাদের? না, ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি নন্দিনী, ভাতের ব্যাপারটা যদি আমি এইভাবে বলি, আগে আপনি প্রোটিন খান, তারপরে আপনি ভেজিটেবলস মানে ফাইবারযুক্ত খাবার খান, একটু প্রোবায়োটিক খেলেন, দেন ইউ ক্যান ইনটেক রাইস। বোঝাতে পারলাম ধাপটা? ধরো একটা থালা, প্রসিডিওরটা বলে দিচ্ছি, এই টেকনিকটা অনেকেই জানে না। তুমি ভাত খেতে বসেছো, ভাত রয়েছে, সবজি রয়েছে, মাছ রয়েছে, স্যালাড রয়েছে, দই রয়েছে। আমি তো ভাত থেকে শুরু করব খাওয়াটা, ভাত খাবো, ডাল খাবো, ব্যাপারটা একটু উল্টে দাও না। ফার্স্টে আমি খাচ্ছি একটু টক দই, একটু স্যালাড, তারপর একটু মাছ খেলাম, তারপরে একটু শাক সবজি খেলাম, তারপর লাস্টে গিয়ে অল্প একটু ভাত খেলাম। তাতে করে কি হবে, সায়েন্টিফিক ওয়েতে ভাতে জিআই ভ্যালু অনেক বেশি। ভাত খেলে চট করে ব্লাড সুগার স্পাইক করবে, কিন্তু জিনিসটা যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই, বাড়বে না তা না, বাট ধীরে ধীরে। হ্যাঁ, তুমি যদি তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী রাইস কনজিউম করো, তাতে করে তোমার ডায়াবেটিসে খুব একটা এফেক্ট পড়বে না। এটা কিন্তু খুব ম্যাটার করে। তো প্রসিডিওরটা এইভাবে রাখো, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তুমি যদি অতিরিক্ত অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকো, কর্টিসল লেভেল যদি তোমার অনেক বেশি হাই থাকে, তাহলেও কিন্তু তোমার সুগার কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে। এটা কিন্তু একটা ব্যাপার। ওই জন্য স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব ম্যাটার করে। এছাড়াও যেটা বলবো যে ভাত এবং রুটি এই দুটোর ক্যালোরি অলমোস্ট সেম, বাট পার্থক্য কোথায় তাহলে? রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম ভাতের তুলনায়। ধরো তুমি 50 গ্রাম চালের ভাত বা 50 গ্রাম আটা দিয়ে তৈরি রুটি খাচ্ছ, যেই মানুষটা 50 গ্রাম চালের ভাত খাচ্ছে তার রক্তে গ্রাফটা এইভাবে বাড়বে সুগারের, যে রুটিটা খেলো তারটা আস্তে 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 বাড়বে। এটা হচ্ছে ডিফারেন্স, আর কিচ্ছু না। কিন্তু তার মানে এই না যে ওই মানুষটা ভাত খেতে পারবে না, প্রসেসটা ওইভাবে খেতে হবে। বুঝতে পেরেছো? মানে এটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। তো ডায়াবেটিসের ক্ষেত্রে এইভাবেই চলা উচিত, চললে পরে আর বেটার। যাদের ডায়াবেটিস আছে তাদের দ্বারা ইনসুলিন নেয়, তো প্রচন্ড খিদে পায় কেন? কারণ কি, ওই যে বললাম, ইনসুলিন কাজ করছে না ডায়াবেটিস। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে যেটুকু ইনসুলিন বেরোচ্ছে না, ওই ইনসুলিনটা অ্যাক্টিভ ইনসুলিন নয়, বা যেটুকু বেরোচ্ছে কাজই করতে পারছে না। তা কি হচ্ছে, বাইরে থেকে পেশেন্ট ইনসুলিন ইনজেক্ট করছে, এবার বডি তো দেখছে এটা কি ঢুকছে আমার মধ্যে, হঠাৎ করে একটা ইনসুলিন চলে এলো। একটা মানুষ ফার্স্ট ইনসুলিন নেবে। অ্যাজ আ ডায়াবেটিস এডুকেটর আমি পেশেন্টকে এইভাবে এডুকেশনটা দেই যে আপনার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া কেউ জানেই না। আমাদের ফার্স্টিং ব্লাড সুগার 100-এর নিচে থাকা উচিত, পিপিটা থাকা উচিত অ্যাপ্রক্সিমেটলি 150 নিচে। এটা নর্মাল একটা রেঞ্জ, ঠিক আছে? যদি কারুর ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হয়, অনেক সময় দেখা যায় ফার্স্ট ইনসুলিন চালু করলো, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, অস্থির অস্থির লাগছে, ঘাম দিচ্ছে, এটা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া সিমটম। সেই মুহূর্তে যদি বাড়িতে গ্লুকোমিটার থাকে তো খুব ভালো কথা, একটা টেস্ট করুন। যদি ব্লাড সুগার লেভেল 70-এর নিচে থাকে, 70-র নিচে থাকে, দ্যাট ইজ কল্ড পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়াতে সাফার করছে। সেরকম সিচুয়েশানে পেশেন্টকে কোনো সুগারি কিছু অল্প করে দেওয়া যেতে পারে। এবং এই হাইপোগ্লাইসেমিয়াটাকে কিন্তু ব্যালেন্স করা খুব জরুরি, কারণ এটা যদি দীর্ঘদিন এটা এরকমভাবে চলতে থাকে, অবশ্যই সেটা তো আমি আমার পেশেন্টদের বলি, বেসিক্যালি যারা ডায়াবেটিস পেশেন্ট, আমি তো তাদের ডায়েট প্ল্যান প্রোভাইড করি, দিয়ে বলে দিই যে সপ্তাহে যেরকম ইনসুলিন চললে ডক্টররা বলে দেখবেন সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং বলে। তো এটা আমি আমার মতো করে বলি, আমি জানি না আর কেউ বলে নাকি, আমি বলি এটা বলা উচিত, যার কারণে বলছি। ওটা তো ওষুধটা তো এক প্রকার কন্ট্রোল করছে, পথ্যটাও কিন্তু কন্ট্রোল করছে ডায়াবেটিসকে। তো সপ্তাহে একদিন ফাস্টিং পিপি করে নোট করে রাখুন না, দিন মাসের শেষে আমায় পাঠান, তাহলে বুঝবো গ্রাফটা বাড়লো না কমলো খাওয়া দাওয়া করে।
ব্লাড গ্লুকোজ নিজের দ্বারা মনিটর করুন। আমাদের মানে দেশে এগুলো অনেকটাই পিছিয়ে। বিদেশে যাদের মানে এরকম ডায়াবেটিস থাকে তাদের একটা কার্ড থাকে আলাদা করে। হতেই পারে রাস্তায় মানুষটা একা রয়েছে, তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল, মানুষ জানেই না যে মানুষ এরকম কেন করছে, ছটফট করছে, রাস্তায় পড়ে সে হাইপোগ্লাইসেমিয়া মরেই গেল। কিন্তু সেই আমাদের এখানে কি হবে, ওরকম সিচুয়েশন হলে সবাই বলবে পেশেন্টের মিগি রোগ হয়েছে, হ্যাঁ কি না, বুঝবেই না ব্যাপারটা আসলে কি। তো হাইপোগ্লাইসেমিয়া হলে পেশেন্টের সবসময় চকলেট, লজেন্স এগুলো সাথে রাখা উচিত, কারণ হাইপোগ্লাইসেমিয়ার সিমটমগুলো এটা। গা হাত পা কাঁপবে, গলা শুকিয়ে যাবে, অস্থির অস্থির লাগবে, ঘাম দিতে পারে প্রচুর পরিমাণে। বলছি যারা দুবেলা ইনসুলিন নেয়, এরকম তো প্রচুর পেশেন্ট আছে। ধরুন তার কোনো সেদিন কাজ রয়েছে, তাকে বেরোতে হবে, তাড়াহুড়োর চোটে খাবার খেলো না, কিন্তু সে ওষুধটা নিয়ে নিল, জেনারেলি যেটা করে সকলে, যে ওষুধটা নিয়ে ইনসুলিনটা নিয়ে আমি বেরিয়ে গেলাম, তার কিন্তু একটা হাইপোগ্লাইসেমিক টেন্ডেন্সি আসতে পারে। সুতরাং খাদ্যের ব্যালেন্স এবং ইনসুলিনের ব্যালেন্সটা ঠিক থাকা জরুরি, সেটা সবার আগে ইম্পর্টেন্ট। হাইপোগ্লাইসেমিয়া একটা এমনই জিনিস, মানুষ মরেও যেতে পারে। সাথে কিছু লজেন্স, কিছু চকলেট বা মানে সুগারি কিছু গ্লুকন ডি এগুলো সাথে রাখা যেতে পারে। যদি এরকম টেন্ডেন্সি, আবারও বলছি, 70 আননেসেসারি খাবেন না, তাহলে সুগার বেশি আরও বেড়ে যাবে। ওই যে 70 নিচে যদি থাকে তাহলেই আপনি হাইপোগ্লাইসেমিয়াতে সাফার করছেন, মানে যেটাকে আমরা সুগার ফল করা বলছি। সুগার ফল্ট করা বলছি, এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা বলি, ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার, নিঃশব্দে ক্ষতি করে দেবে শরীরের, বুঝতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এই দীর্ঘদিন ধরে প্রচুর পেশেন্ট এরকম আছে যে, আমি তো বিভিন্ন ফিল্ডে কাজ করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্নধর্মী পেশেন্টকে মিট করেছি। কিছু পেশেন্ট বলে না না বেঁচে যখন আছি মানে খেয়ে দেই মরবো, এরকম একটা থট প্রসেস অনেকের মধ্যে আছে। আলটিমেটলি তাই হবে না। আপনার সুগার থাকলে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আপনার চোখটা যাবে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, আপনার নার্ভাস সিস্টেমটা যাবে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আপনার কিডনি, আপনার চোখ, আপনার আস্তে 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 সব, আপনি যদি নিজেকে কন্ট্রোল না করেন অবভিয়াসলি। কারণ আপনার যদি HbA1c যদি ফ্ল্যাকচুয়েট করে না, আপনার কিডনিটা খারাপ হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। কারণ আপনার সকালবেলা রয়েছে, ফাস্টিং রয়েছে, কথার কথা আমি এরকম অভিজ্ঞতা থেকে বলছি, সকালবেলা আপনি টেস্ট করলেন, দেখলেন আপনার সুগার রয়েছে 103, সেটা বিকেলে গিয়ে টেস্ট করছেন, দেখলেন 303 হয়ে গেল। তার মানে বুঝতে পেরেছেন তো এতক্ষণে আপনার সুগারটা কতটা ফ্ল্যাকচুয়েট করেছে। এই ফ্ল্যাকচুয়েটিটা হতে দেওয়া যাবে না, সেটা লাইফস্টাইল মডিফিকেশন, অবশ্যই মেডিসিন, এবং অবশ্যই মানে প্রপার ওয়েতে রিভার্স করলে এগুলো কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে রাখা সম্ভব। ডায়াবেটিক পেশেন্টদের কি কি ফল খাওয়া যেতে পারে? আমি ফলের কথাটা এই জন্য তুললাম, এটা সামার সিজন, তুমি বুঝতেই পারছো প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আসে তোমার কাছে। একদম প্রচুর প্রচুর। এই তো গতকালই একজন এসেছিলেন, একজন বয়স্ক ভদ্র মহিলা, তো ওনার প্রায় 60-এর ওপর বয়স। আমি ওনাকে বললাম যে ম্যাডাম আপনি তো অনেকটাই এজেড, তো আপনি একটা কথা মনে করুন তো, যখন আপনার বয়স আমার মতো ছিল, ডায়েটিশিয়ান ছিল কোনো আমাদের এখানে? বলে না, ছিল না। আপনি কীরকম পরিশ্রম করতেন আমার মতো এজে? প্রচুর পরিশ্রম করতাম। এত টক্সিক মানুষজন ছিল চারপাশে? না, ছিল না। আপনার বাবা মা আপনাকে আটকে রাখতো, এটা করবি না, ওটা করবি না? না, ছেড়ে দিত সব সময়। তার মানে আমাদের লাইফস্টাইল ডিজিজগুলো এখন আমরা যত অত্যাধুনিক হচ্ছি, মানে আমরা এখন কিছু কিনতে গেলেও ঘরে বসে অর্ডার করে দিই, ফ্র্যাঙ্কলি বলছি। আর আগেকার দিনের মানুষ কি, ওই একটা সাইকেল চালিয়ে যেত, গিয়ে বাজার করে নিয়ে আসতো, মানে সমস্ত সিচুয়েশন ছিল তার পরিশ্রম নিয়ে, প্রত্যেকটা মুহূর্ত। তাই আমি ওনাকে বলছিলাম যে আগেকার দিনের লাইফস্টাইলের সাথে এখনকার দিনের জীবনশৈলী মেলালে কখনোই চলবে না। আমরা তো সিস্টেমকে বদলাতে পারবো না, আমি পার্টিকুলার একজনকে বদলাতে পারবো,
কেউ যদি মনে করে আমি আমার সিস্টেম পরিবর্তন করব, সে কিন্তু চাইলে পারে, কিন্তু সকলের সিস্টেমটা তো পরিবর্তন, আমি বাইরে থেকে অর্ডার করব না, আমি হেঁটে হেঁটে যাব, এগুলো নিজের থট প্রসিডিওর, আর কিছু না। মানুষ কুড়ে হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো হ্যাঁ, ফলের ব্যাপারটা যেটা বললে, দেখো আম, গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা কথা আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স বা লোড, এমন অনেক ফল আছে যার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, কিন্তু সুগারের পেশেন্ট বড্ড আম ভালোবাসি, ম্যাম আম ছাড়া চলবে না, প্লিজ আম খেতে দিন। আমি তাদের একটাই কথা বলবো, ব্রেকফাস্ট স্কিপ করুন, 2টো ডিম সেদ্ধ খান, একটা আম খান, তাহলে ব্যালেন্স হবে। বুঝতে পারলেন ব্যাপারটা? আমি ব্রেকফাস্টে রুটি খাবো, সবজি খাবো, ডিম খাবো, আম খাবো, সুগারটা আরও বাড়বে। আমে তো কার্বোহাইড্রেট রয়েছে রে বাবা, ওখানে অনেকটা ফ্রুক্টোজ রয়েছে, তো খাবো বাড়বে। কখন খাবো, কতটুকু পরিমাণে খাবো, কিভাবে খাবো, তাই ইম্পর্টেন্ট। যেরকম অনেকে আছে ইভিনিং স্ন্যাক্সে আমায় বলে যে দিদি আজকে না চাউমিন খেয়েছি একটু, তাহলে তো ডিনার করতে হবে, কি করব? হ্যাঁ, ডিনার কি মনে হচ্ছে মানে খিদে পাচ্ছে না, তাহলে ডিনার তো করতে হয়, তাই করব, মানে করতে হয় বলে করব। আমি খেয়ে নিয়েছি স্ন্যাক্সে চাউমিন, তার মানে কি মানুষের ভাবনা চিন্তা, আমি ডিনার করি মানে আমি ডিনার করব, আমার যদি খিদে না থাকে তবুও, ওটাকেই মেন কোর্স ভাবতে হবে। রাত্রে একটা হালকা ডিটক্স জল বা ডিটক্স ড্রিঙ্ক বা হালকা রিফ্রেশিং কিছু একটা খেয়ে আমরা শুয়ে পড়লাম। পোর্শন কন্ট্রোলটা ইজ ইম্পর্টেন্ট। আর আমের ব্যাপারটা মানে ফলের ব্যাপারটা বলি, সাইট্রাইটস ফ্রুটসে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি থাকে, যেরকম আম, তারপর তোমার সবেদা, তারপর তোমার কমলা লেবু, হ্যাঁ, বা রসালো ফল যেগুলো বেসিক্যালি, ওগুলো পরিমাণের তুলনায় কম খাবে। কি খেতে পারো, যেরকম বা অতিরিক্ত কলা, আবার এখানেও একটা ব্যাপার আছে, ডায়াবেটিস রয়েছে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি, অবশ্যই কলা ইনটেক করো, সুগার তাতে বাড়বে না, এটা হচ্ছে ব্যাপার। সুগারের পেশেন্টদের এটাও প্রশ্ন থাকে যে কলা খেলে কি সুগার বাড়ে? ওই আবারও সেটা বলছি যে আপনি যদি রেগুলার 3টে করে কলা খান তাহলে আপনার সুগারে একটা এফেক্ট পড়তেই পারে, কিন্তু আপনি যদি ডেইলি একটা করে ছোট্ট কাঁঠালি কলা খান আপনার কোনো সুগার বাড়বে না, কারণ ওটা ওটা অল ওভার ডায়েটিশিয়ান যদি আপনাকে প্রপার ডায়েট প্রেসক্রাইব করে তাতে আপনি একটা কলা খান না, কি আছে তাতে, বরং আপনি আরো মাইক্রো নিউট্রিশন গুলো পাবেন, আয়রন পাবেন, পটাশিয়াম পাবেন, এগুলো পাবেন, তো এগুলোও তো দরকার না। তো ওইটাই বলবো, পেয়ারা খান, জাম খান, জামরুল খান, পেঁপে খান, এগুলো খান। তবে ওই যে আম যদি খেতে হয় তবে রোজ রোজ নয়, এটা হচ্ছে ব্যাপার। আপনি যদি রোজই আপনার মানে ক্রেভিংস যদি চায় যে আমি আমেই যাব, একেবারেই নয়, সপ্তাহে 2 দিন 3 দিন হতে পারে, বাট ব্যালেন্সটা করাটা জরুরি। কিভাবে খাবো সেটা, যেটা আমি বলেই দিলাম যে এইভাবে খেলে বেটার হতে পারে। ঠিক যেমন আমাদের এই ডায়েটটা আমাদের হরমোনগুলোকেও বোধহয় ব্যালেন্স করছে সবসময়। একদম একদম একদম। ওই আমাদের এই তুমি বললে না যে আমাদের লাইফস্টাইলটায় প্রচুর চেঞ্জেস এসছে, সেরকম ওই পিসিওডি পিসিওএসটাও বোধহয় এই সময়টাতে বেশি শোনা যাচ্ছে, মানে আমাদের মা ঠাকুমার সময়তে এগুলো শোনা যেত না, ছিল না। এটা কেন হচ্ছে? পিসিওডিটা আসলে কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পিসিওএস কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওএম কি? পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি অ্যান্ড এন্ডোমেট্রিওসিস্ট। পিসিওডি হচ্ছে ছোট্ট ছোট্ট দানাদার ফলিকলসগুলো যেগুলো জমে যাচ্ছে, দ্যাট ইজ কল পলিসিস্টিক ওভারিতে ছোট্ট ছোট্ট সিস্ট হয়ে গেছে। পিসিওএস হরমোনাল ইমব্যালেন্স, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ঠিকঠাক কাজ করতে পারছে না, সব কিন্তু একই জিনিস নয়। পিসিওএম প্রায় 12-14টার বেশি সিস্ট হয়ে গেছে, মরফোলজি বলে, পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি। আর হচ্ছে এন্ডোমেট্রিওসিস্ট হচ্ছে ওই লেয়ারটা মানে শক্ত টাইপের, পুরু টাইপের হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। এবার পিসিওডি পেশেন্টের বেসিক্যালি তার পিসিওডি আছে, পিসিওএস আছে না কোনটা আছে সেটা একটা ম্যাটার করে। আমি যদি পিসিওডির ক্ষেত্রে যদি বলি, ওভারিতে ছোট ছোট সিস্ট, সেটা কিন্তু পুরোপুরি ঠিক করা যায়, মানে ওটা
বলতে পারেন একটু লাইফস্টাইল মডিফাই করলে, একটু প্রপার ডায়েট করলে, প্রপার মেডিটেশন, প্রপার ওয়ার্কআউট, যোগা করলে ওই সিস্টগুলো কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যায়। আগে কি ছিল, আগে আউটডোর গেম বেশি ছিল, বাইরে দৌড়াদৌড়ি, অ্যাক্টিভনেস প্রচুর ছিল, কিন্তু আজকাল আর অ্যাক্টিভনেস কোথায়? ওই একই ব্যাপার, শরীরকে কাজ করাতে হবে। মানে ঘুম থেকে উঠে শিডিউল করে নিতে হবে যে এই ঘরে সমস্ত কাজের দায়িত্ব আমার, এবং সেটা আমাকে করতেই হবে। আর যেটা বলছি পিসিওডির ক্ষেত্রে না কি হয়, কি করে বুঝবেন যে আপনার পিসিওডি থাকলেও থাকতে পারে, অনেকে এই প্রশ্নটা মানে আমায় করে। তো পিসিওডি থাকলে যেটা হবে, ইরেগুলার পিরিয়ডস তো একটা হবেই, প্রচণ্ড পরিমাণে ইরেগুলার। আমার কাছে হায়েস্ট একজন 7 মাস পিরিয়ডস হয়নি, এরকম একজন পেশেন্ট এসেছিল। প্রচণ্ড পরিমাণে ইরেগুলার পিরিয়ডস, গলার কাছে একটা প্রচণ্ড রকমের পুরু কালো দাগ চলে আসবে, ছোট্ট ছোট্ট আঁচিল দেখা যাবে, ঠিক আছে? ফেসিয়াল হেয়ার গ্রোথ হবে প্রচুর পরিমাণে, হরমোনাল ইমব্যালেন্স, প্রচুর পরিমাণে মুড সুইং করবে, ভুলে যাওয়ার একটা প্রবণতা আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু হবে। আর পিসিওডি যখনই গ্রো করবে না, আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল কিন্তু বেড়ে যায়। আবারও বলছি, পিসিওডির পেশেন্টরা আমায় বলে যে আমি তো কাউন্সিলিং করি ডায়েট দেওয়ার আগে, যে দিদি আমি কিছুতেই ক্রেভিংস কন্ট্রোল করতে পারছি না, আমি মনে মনে ভাবছি আমি খাবো না, কিন্তু আমি যখনই ফাস্টফুডের দোকানের সামনে দিয়ে যাচ্ছি আমি না খেয়ে থাকতে পারছি না। এটারও একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, যেহেতু পিসিওডি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। আপনি যখন ওই সমস্ত খাবারগুলো খাচ্ছেন তখন আপনার ব্রেনে গুড হরমোনগুলো রিলিজ হচ্ছে, দ্যাট ইজ ডোপামিন, অক্সিটোসিন, এই হরমোনগুলো রিলিজ হচ্ছে। অলরেডি বডিতে হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, কর্টিসল বেড়ে রয়েছে, আপনি ওটা খেলেন, আপনার ভালো ফিল হলো, পরের দিনও আপনার আত্মা, আপনার শরীর বলবে একটু ভালো ফিল করালে কেমন হয়, কিন্তু খাবারগুলো ভিতরে গিয়ে ফ্যাট হচ্ছে না টক্সিন হচ্ছে না গাট ব্যাকটেরিয়াকে এফেক্ট করছে, তখন সেই নিজের কন্ট্রোলে নিজে থাকে না। তার মাইন্ড হয়তো ভাবছে আমি ওটা খাবো না, ওটা আমার ক্ষতি হতে পারে, কিন্তু শরীর সেটা তাকে করতে দিচ্ছে না। একটা মন এবং শরীরের মধ্যে একটা কি বলবো, একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। এরকম সিচুয়েশানে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি কিছুতেই নিজেকে কেন সংযত করতে পারছি না। সেই ক্ষেত্রে কিন্তু ডায়েট টোটালি ভিন্ন হয়, যাতে তার ক্রেভিংস আসবে না। এমনও অনেক খাবার আছে। প্রোটিন, সলিড প্রোটিনকে গুরুত্ব দিতে হবে। ওরকম ক্রেভিংস হলে একটা ডিম সেদ্ধ খাও, একটা ফর এক্সাম্পল বলছি, একটা ডিম সেদ্ধ খেয়ে নিলে তোমার ওই হাংরিনেসটা আস্তে 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 ডাউন হয়ে গেল। তাহলে এই ধরনের ডিজিজগুলো কন্ট্রোল করার জন্য সঠিক ডায়েট কি হতে পারে? পিসিওডির কথা বলছো? হ্যাঁ, পিসিওডি। আচ্ছা আচ্ছা, পিসিওডিকে কন্ট্রোল করার জন্য মাইক্রোনিউট্রিশনকে গুরুত্ব দিতে হবে, বিভিন্ন রকমের নাট সিডকে প্রাধান্য দিতে হবে, গুড কোয়ালিটির ফ্যাটকে খাদ্য তালিকায় রাখতে হবে, প্রোটিনকে রাখতে হবে বডির ক্রাইটেরিয়া অনুযায়ী। 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দরকার, ওগুলো ডেফিসিয়েন্সি হলে চলবে না। এই খাবারগুলোকে, ইভেন শরীরকে হাইড্রেটেড রাখতে হবে, জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, তেল ঠিকঠাক রাখতে হবে খাদ্য তালিকায়, অতিরিক্ত অয়েল ইনটেক করা যাবে না। 1 ml তেল মানে 9 ক্যালোরি, 100 ml তেল মানে 900 ক্যালোরি। বুঝতে পারছেন কতটা তেল ইউজ করছেন? 100 ml তেল মানে 900 ক্যালোরি। হাসি পাচ্ছে না? প্রচুর পরিমাণে তেল খাওয়া কমাতে হবে। প্রচুর পরিমাণে তেল খাওয়া কমাতে হবে, এক্স্যাক্টলি। পার হেড মোটামুটি 20 থেকে 25 ml ইজ এনাফ পার ডে। এবার হিসাব করে নিন আপনাদের ফ্যামিলি মেম্বার কতজন, কত লিটার তেল মাসে আমার লাগতে পারে। হিসাবটা থেকে আবার হাসবেন না যেন। অনেকেই হাসতে পারে। না না, আমি বলে রাখলাম, কারণ দেখুন এটা অনেকেই জানে না। মানে এটা আমাদের ডায়েটেটিক্স অ্যাসোসিয়েশনের গাইডলাইন আর কি।
অধিক মাত্রায় অয়েল খেলে পরে আলটিমেটলি ক্ষতিটা। আরেকটা জিনিস কথা বলি, সুগার যে শুধু সুগার বাড়ায় সেরকম কিন্তু নয়। অধিক সুগার যখন আমরা খাবো তখন কিন্তু আমাদের শরীরে সব এফেক্ট হবে, সব A to Z, পায়ের চুল থেকে মাথার চুল থেকে পায়ের নখ অবধি সম্পূর্ণটা। কিভাবে আমি বলি, চোখে সুগার জমলে একে বলা হয় গ্লুকোমা, লিভারে সুগার জমলে একে বলা হয় ফ্যাটি লিভার, কিডনিতে সুগার জমলে একে বলা হয় সিকেডি, স্কিনে সুগার জমলে পিগমেন্টেশন। এই হচ্ছে ব্যাপার। সুগার অধিক মাত্রায় সুগার ক্রেভিংস, অতিরিক্ত মাত্রায় সুগার খাচ্ছেন, হরমোনাল ইমব্যালেন্স ট্রিগার করবে। এই হরমোনাল ইমব্যালেন্স কি কখনো সেক্স হেলথকে এফেক্ট করতে পারে? একদম। কেমন ভাবে আমি বলি, আপনার তো পিসিওডি পিসিওএস রয়েছে, আপনার মধ্যে না মানে একটা আর্জ, ওটা গ্রো করবে না। কেন কি কারণ হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, লিবিডো যেটা আসে আর কি, তো হরমোনটা না ঠিকঠাক ওয়েতে কাজ করতে পারবে না। এই যখন পিসিওডি পিসিওএস আসবে, একটা ভ্যাজাইনাল ড্রাইনেস কাজ করবে, একটা ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ব্যালেন্স কিন্তু ডিসব্যালেন্স হবে, একটা খিচখিচে ভাব থাকবে নিজের মধ্যে বরাবর, গুড হরমোন রিলিজ হচ্ছে না, তো একটা গুড ফিলিংসটা আসবে কোথা থেকে? স্বাভাবিক ব্যাপার। তো আপনার যদি হরমোনটা ঠিকঠাক নাই থাকে, আপনার গুড হরমোন রিলিজ হবে না, কর্টিসল লেভেল বাড়তে থাকবে, আপনার মধ্যে কোনো আর্জি থাকবে না, আপনার সবসময় একটা ইরিটেটিং ফিল হবে এগুলোকে নিয়ে। এগুলো কিন্তু শুধু যে মহিলাদের মধ্যে হয় সেরকম না, পুরুষদের মধ্যেও কিন্তু অধিক স্মোক করা, অধিক অ্যালকোহল কনজিউম করা বা উল্টো পাল্টা জাঙ্ক ফুড ফাস্টফুড খাওয়া থেকেও কিন্তু ইরেকটাল ডিসফাংশন হতে পারে। আরও নানা রকম সমস্যা, শর্ট টাইম ইজাকুলেশন, আরও নানা রকম প্রবলেম কিন্তু আসতে পারে। তো আমি বলবো যে হেলদি থাকাটা নিজের কাছে, প্ল্যান করতে হবে, প্ল্যান করে জীবনটাকে পরিচালনা করতে হবে। উইদাউট প্ল্যানিং অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এই লিবিডোর কথা তুমি বললে, এই লিবিডো জিনিসটা কি, বা লিবিডো আমাদের বাড়াতে গেলে এটার জন্য কি ডায়েট দরকার? লিবিডো ব্যাপারটা কি হয়তো অনেকেই বুঝবে না, এটা হচ্ছে সেক্স উত্তেজনা। লিবিডো বাড়াতে গেলে অবশ্যই আমাদের শরীরকে হেলদি রাখা জরুরি। সবার আগে যেটা জরুরি হচ্ছে, আমাদের শরীরে যদি হাইটের তুলনায় এক্সট্রা ধরো 30 কেজি 50 কেজি যদি ফ্যাট থাকে, সেই মানুষটার মধ্যে কোনো রকম আর্জি থাকবে না, ফ্যাক্ট। তো হেলদি খাবার, হেলদি ওয়ার্কআউট, বডি টোন্ড থাকা, মেন্টাল হেলথ ভালো থাকা, ঘুম ঠিকঠাক হওয়া ডাইরেক্ট প্রভাব ফেলে। তারপর আরও অনেক ব্যাপার আছে, যেরকম আজকাল আমি অনেককে কাউন্সেলিং করে একটা জিনিস দেখতে পাই যে তার এগুলো কোনো সমস্যা নেই, না আছে তোমার কোনো রকম নেশা করে, বা না আছে যা যা বললাম, এগুলো কোনো প্রবলেম নেই, কিন্তু দেখা যাচ্ছে তার তবুও এই সমস্যাটা হচ্ছে। বলছে আমি আমার পার্টনারের সাথে, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমি পুরো একদম কি বলবো, নিজের মতো থাকছি, একটা কি হলো কিছুই বুঝতে পারলাম না, এরকম একটা ফিল হচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করি পরপর পাটে পাটে যে ব্যাপারটা কি, প্রবলেমটা কোথায়। এগুলো কিন্তু সব এখান থেকে রিলেটেড।
আপনি এখান থেকে একটা থট ভাবছেন, আপনার সাথে আরেকটা থট হচ্ছে, আপনার এই জায়গাটা তো অন্য কোথাও রয়েছে। মন এবং শরীরকে একই সরল রেখায় আনতে হবে সেক্সুয়ালি স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য। ফ্র্যাঙ্কলি বলছি, এটা খুব ম্যাটার করে, কারণ আমি পেশেন্টদের কাউন্সিলিং করে আমি এগুলো বুঝি আর কি, যার কারণে এই কথাটা বললাম আর কি। এমন কি কোনো পার্টিকুলার ডায়েট আছে যে এই রোগগুলোর কথা বললে এগুলো সমস্যার সমাধান হওয়া সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি আছে। ডায়েট না, অল ওভার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। তার মধ্যে কয়েকটা খাবার আমি বলে দিই, সেটা হয়তো সুবিধা হবে। যেরকম ডার্ক চকলেট খাওয়া যেতে পারে ছেলেদের ক্ষেত্রে, রসুন খাওয়া যেতে পারে, রসুনে রয়েছে অ্যাসিলিন। আদা খাওয়া যেতে পারে, জিঞ্জার অল আদায় রয়েছে, ঠিক আছে। এছাড়া ডিমের কুসুমে রয়েছে কোলিন, সেক্স হেলথকে ইমপ্রুভ করবে। এই তো এই খাবারগুলো খেয়ে মানে ডে বাই ডে এগুলো করে সব কিছু, শুধু যে এগুলো খেলেই হয়ে যাবে ব্যাপারটা সেরকম একেবারেই নয়। এগুলো খাওয়ার পাশাপাশি নিজের সব কিছু হেলদি রাখাটা জরুরি। সেটা যদি না রাখতে পারেন তাহলে তো মানে হবে না, কারণ পার্টিকুলার একটা জিনিসের ওপর কাজ করে আমাদের হেলথ ভালো হয় না। আমাদের হেলথকে ভালো রাখতে গেলে অল ওভার সব কিছুর ওপর কাজ করাটা জরুরি। তাহলে কিন্তু আপনি আপনার মানে ইন্টারনাল হেলথকেও হ্যাপি রাখতে পারবেন, সেক্সুয়াল হেলথকেও হ্যাপি রাখতে পারবেন, মেন্টাল হেলথকে তো অবশ্যই পারবেন। আর অ্যান্টি এজিং ডায়েট কি? এটা ভীষণ দরকার, যে 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। নিজেকে নিজের দেখো, সৌন্দর্যটাকে ধরে একটা রাখতে কথা চাই। আমি বলি, ওই যে এখন তো যেটা দেখি, যারা সত্যি মানে এজিংটাকে ধরে রাখে, যেরকম বড় বড় সেলিব্রিটিরা, যেমন অপর্ণা সেন 80+ কিন্তু নিজের সৌন্দর্যটাকে ধরে রেখেছে, বা আমি যদি শিল্পা শেট্টির কথাই বলি, মানে কথার কথা বলছি, এরা খাওয়া দাওয়া করুক বা ঘুমাক বা পার্টি করুক, যাই করুক, এরা এদের ক্যালোরিটাকে ব্যালেন্স করে। সবার আগে এটাই ইম্পর্টেন্ট। এরা রেগুলার শরীরের প্রত্যেকটা পোর্শনকে স্ট্রেচিং করে। তারপরে তো অনেক কিছু আছে, অনেক কিছু, যেরকম কোলাজেন বুস্টিং খাবার আছে, ঠিক আছে। কোলাজেন বুস্টিং খাবারগুলো কি? এটা একটুখানি বোঝাও। কোলাজেন বুস্টিং খাবার হচ্ছে যেরকম স্কিন প্রোটিন হচ্ছে কোলাজেন। যেরকম কোলাজেন তখনই সিনথেসিস হবে যখন আমরা খাদ্যে ভিটামিন সি কে রাখবো। আমলকি রাখতে পারি, লেবু রাখতে পারি। এবং যেরকম আমি একটা এক্সাম্পল যদি বলি, আমি অনেকেই বলি যে মিক্স সিড, তার সাথে আপনি 4টে আমন্ড বাদাম, আমার পেজ যারা ফলো করে তারা জানে আমি রেগুলার এগুলো আপডেট দিতে থাকি। তো এই জিনিসগুলো রাখলে পরে কি, যেরকম বলি, আমন্ডে রয়েছে গুড কোয়ালিটির ফ্যাট, দ্যাট ইজ কল্ড omega-3 omega-6 ফ্যাটি অ্যাসিড। সিডসের ভেতর রয়েছে কি, ভিটামিন এবং কিছুটা মিনারেল। তো ওই আমন্ডে উপস্থিত গুড কোয়ালিটির ফ্যাটগুলো সিডসে উপস্থিত ভিটামিনের সংস্পর্শে এসে যদি একসাথে খাই, সঠিক ওয়েতে ওগুলো শোষণ করাতে পারবে, কারণ ওটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, গুড ফ্যাট ওর সাথে খেলে। সেরকম আমাদের ইয়ের ক্ষেত্রেও, কোলাজেন সিনথেসিসের ক্ষেত্রে ডিম আমরা যদি খাই, ডিম তো প্রোটিন, এবং ডিমের সাথে একটু গোলমরিচ দিয়ে যদি খাই, প্রপার ওয়েতে অ্যাবজর্পশন হবে। আবার চিয়া সিড, omega-3 omega-6, একটু লেবুর রস, দুটো একসাথে খেলে পরে আমাদের স্কিনটা ঠিক থাকবে, কোলাজেন সিনথেসিস হবে। এভাবে করতে হবে, এগুলো ছোট ছোট টিপস, আমি এইভাবে করলে বেটার হতে পারে আর কি। এবার একটুখানি মিথের দিকে ঢুকি। মানে প্রচুর মিথ আছে, তার মধ্যে দু একটা একটুখানি ক্লিয়ার করে দাও আমার দর্শকদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ গরম জলের মধ্যে লেবুর রস, রোগা হচ্ছি? এটা নিয়ে না অনেক কন্ট্রোভার্সিটি আছে, লেবু জল লেবু জল লেবু জল। তো আমি বলি ব্যাপারটা সায়েন্টিফিক ওয়েতে বলবো, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। লেবুতে কি রয়েছে? ভিটামিন সি, আমরা সকলে জানি, ঠিক আছে। গরম জল, প্রথমেই বলেছি গরম জল খেলে কেউ রোগা হয় না। লেবু এবং গরম জল একসাথে যদি মিক্স করি,
ভিটামিন সি গরমের সংস্পর্শে আসলে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। লেবুর ভিটামিন সি যখন গরমে ঢালবো নষ্ট হয়ে যাবে। তাহলে কি হলো, ওটা টক জল হলো, ভিটামিন সি নেই, টক জল হলো। এই টক জল, প্রথম কথা তো উষ্ণ গরম জলে দেওয়াই যাবে না, একদম লিউকোয়ামে দিতে পারেন, হট ওয়াটারে মোটেই দেওয়া যাবে না। কিন্তু খালি পেটের থেকে বেশি বেটার হয় আপনারা যখন কোনো খাবার খাওয়ার পর খান। তাহলে কি হবে, ওটা আপনার ডাইজেশনে সাহায্য করবে। লেবু জল সমান সমান হয় ডাইজেশন, লেবু জল সমান সমান ওয়েট লস হয় না, জীবনেও হয় না। এটা হচ্ছে ব্যাপার। সুতরাং লেবু জল যদি আপনি ধরুন হেভি খাবার খেয়ে নিয়েছেন বা তারপর আপনি লেবু জল খান, সেটা আপনার হজম প্রক্রিয়াকে আরও দ্রুত করবে। বছরের পর বছর, মাসের পর মাস আপনারা সকালবেলা উঠে গরম জলে লেবু মিশিয়ে খেয়ে চলেছেন, রোগা হচ্ছি না। রোগা হচ্ছেন না। কেন জানেন তো, পৃথিবীতে পার্টিকুলার কোনো এমন জিনিস বেরোয়নি যে ওটা খেলেই আপনি রোগা হয়ে যাবেন। কেউ যদি আপনাকে বলে না এই প্রোটিন পাউডারটা খেয়ে নিন আপনি রোগা হয়ে যাবেন, কেউ যদি আপনাকে বলে না এই যে স্লিমিং টি বা স্লিমিং ড্রিঙ্ক আপনি খেয়ে নিন রোগা হয়ে যাবেন, সেই মানুষটা আপনাকে বোকা বানাচ্ছে, আর কিচ্ছু না। এই পৃথিবীতে আবারও বলছি এমন কোনো জিনিস নেই যে পার্টিকুলার ওই জিনিসটা খেলে আপনি রোগা হবেন। আপনি যা খাচ্ছেন আপনি তাই খান, কিন্তু কিভাবে খাবেন, কিভাবে ক্যালোরি কন্ট্রোল করবেন সেটা আপনি আপনার ডায়েটিশিয়ানের থেকে পরামর্শ নিয়ে নিন, এমনিই রোগা হবেন। এটা হচ্ছে ব্যাপার। রোগা কি, সবথেকে বড় কথা দেখো, রোগা মোটাটা ফ্যাক্টর না। অনেক আমি এরকম মানুষ দেখি যারা কিনা খুব রোগা কিন্তু তাদের ব্লাড রিপোর্টে অনেক প্রবলেম, লিপিড প্রোফাইলে প্রবলেম রয়েছে, ট্রাইগ্লিসারাইডস অনেক বেশি। কিন্তু একটা হেলদি মানুষ, হেলদি মানে কি খুব বেশি হেলদি না বাট হেলদি, কিন্তু তার ব্লাড রিপোর্ট নর্মাল, তাহলে কোন মানুষটা হেলদি? ডেফিনেটলি যেই মানুষটা, কারণ ইনার হেলথ ভালো থাকতে হবে, ডায়েট করলে ইন্টারনালি হেলদি হতে হবে। তো এই লেবু জলের ব্যাপারটা আমি বলবো মিথ, আপনারা খাওয়ার পর খেতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু ওই সকালবেলা খালি পেটে লেবু জল খেলেই যে আপনার চটচট করে ওজন কমে যাবে, এটা একেবারেই ভুল কনসেপ্ট। এই কনসেপ্টে একদম গা না ভাসানোই ভালো। অতিরিক্ত চা এবং অতিরিক্ত কফি শরীরের কি ক্ষতি করছে? চায়ে কি রয়েছে? চায়ে রয়েছে ট্যানিন, কফিতে রয়েছে ক্যাফেইন। নিউট্রিশন অ্যাবজর্পশন, এই যে অনেকে কি করে সকালবেলা নাট সিডস খেলো, তারপরে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসে পড়লো বা চা নিয়ে বসে পড়লো। কফিতে উপস্থিত ক্যাফেইন ওই যে নাট সিডস খেয়েছেন তাতে উপস্থিত মাইক্রোনিউট্রিশনগুলোকে শোষণ হতে দেবে না। যাদের আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন তারা খেলে কিন্তু আয়রন আরও ঘাটতি হবে অধিক মাত্রায় চা কফি খেলে। ঠিক আছে, উইদাউট সুগার তো ডেফিনেটলি, বাট অধিক মাত্রায় নয়, অধিক মাত্রায় খেলে প্রবলেম হবে। এই হচ্ছে ব্যাপার। ইন্টারমিটেন্ট ফাস্টিং ও বাবা, এটা তো দারুণ সবার জন্য জিনিস। সেফ? কারণ আমি আজকে শুনছি আমার বন্ধু, জানিস তো, ইন্টারমিটেন্ট ফাস্টিং করে আমার 10 কেজি ওজন কমে গেছে। পরের দিন থেকে আমিও শুরু করে দিলাম। আচ্ছা, ফার্স্টেই বলে রাখি ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো ডায়েট প্ল্যান নয়, ইটস নট আ ডায়েট প্ল্যান। এটা হচ্ছে খাবারের প্যাটার্ন। 12 ঘন্টা ফাস্টিং, 12 ঘন্টা ইটিং। আবার এরকমও কেউ করে 16-8। আমার তো শুনেই খিদে পেয়ে যাচ্ছে। আমি তো বলছি শোনো না, আবার এরকমও কেউ করে, কেউ 8 ঘন্টা খেলো 16 ঘন্টা ফাস্ট থাকলো। আবার এরকমও কেউ করে 14-10। বুঝতে পেরেছ? আলটিমেটলি কি হচ্ছে, যারা বেসিক্যালি যারা স্ন্যাকিং করে বেশি, ওই একটু একটু খেয়ে নিল, ওগুলোও তো ক্যালোরি যাচ্ছে। বলতে পারো ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে ক্যালোরি ঘাটতির একটা নিত্য নতুন পদ্ধতি, আর কিচ্ছু না। তুমি এইভাবে মানছো না, তাহলে তোমায় এইভাবে মানতে হবে। তার মানে কি ক্যালোরি ডেফিসিয়েট হচ্ছে। ক্যালোরি হ্যাঁ করতে পারে, যারা অতিরিক্ত ওবেস তারা করতে পারে, যারা ফ্যাটি লিভারের পেশেন্ট তারা করতে পারে, ঠিক আছে। আবার বলছি এটা কোনো হ্যাঁ এটা তখন কাজ করবে না, দেখা যাচ্ছে আপনি
সারাদিন ঠিক আছে, কিন্তু ইটিং উইন্ডোতে গিয়ে আপনি উল্টো পাল্টা খাবার খেয়ে নিচ্ছেন, বিরিয়ানি খেয়ে নিচ্ছেন, ফাস্ট ফুড খেয়ে নিচ্ছেন, বা অতিরিক্ত মানে স্পাইসি ফুড খেয়ে নিচ্ছেন, আপনার ইন্টারমিডিয়েট ফাস্টিং আরও সর্বনাশ করে দেবে, ডাইজেস্টিভ ইস্যু চলে আসবে। সুতরাং ইন্টারমিডিয়েট ফাস্টিং যদি করতেই হয়, কারা করতে পারবে না একটু বলে রাখি, প্রেগনেন্সি পেশেন্টরা ভুলেও করবেন না, ডায়াবেটিস যারা রয়েছে তারা অবশ্যই যে কোনো ডায়েটিশিয়ানের আন্ডারে থেকে করবেন, একা একা করতে যাবেন না। বা ধরুন খুব অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন, তারাও করবেন না। মানে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিয়ে করার মানে চেষ্টা করবেন বা ওরকম সিদ্ধান্ত নেবেন। তার আগে কিন্তু আপনার উপকারের থেকে ক্ষতিটাও কিন্তু বেশি হতে পারে। তবে হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে ভেতরের অর্গানগুলো কিন্তু অনেক বেশি হেলদি হয়, এটা সত্যি কথা, কারণ তারা রেস্ট পায় হিসেব মতো। ইটিং উইন্ডোটা এবং ফাস্টিং উইন্ডোটা খুব ম্যাটার করে, ঠিকঠাকভাবে রাখতে হবে, তাহলে ওটা এফেক্ট হয় একদম। আজকের এই এপিসোডের মধ্যে দিয়ে তুমি আমার দর্শক বন্ধুদের জন্য কি কি টিপস দিতে চাও? টিপস ফার্স্ট যেটা দেব, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি। পার্টিকুলার কোনো খাবার থেকে ওজন কমে না। কারুর মিতে গা ভাসাবেন না যে আপনি এই প্রোটিন শেক, প্রোটিন পাউডার খেয়ে নিন তাহলেই আপনি কমে যাবেন, বা এই স্লিমিং টি এটা খেয়ে নিন তাহলেই আপনি কমে যাবেন। ফার্স্ট পয়েন্ট এটা আমি বলবো, এই ট্রেন্ডে গা ভাসাবেন না, সঠিকটা জানুন। 2 নম্বর পয়েন্ট হলো, ডায়েট প্ল্যান বানাতে গেলে আপনাকে বললো আমাকে একটা ডায়েট প্ল্যান দে, ওইভাবে হয় না, এটাও বলে দিচ্ছি। ছাপানো ডায়েট প্ল্যান কারোর ওপর অ্যাপ্লিকেবল নয়। গুগল থেকে সার্চ করা ডায়েট প্ল্যান কারোর ওপর অ্যাপ্লিকেবল নয়। তার জন্য প্রপার আপনার ইন্টারনাল এক্সটার্নাল সমস্ত হিস্ট্রি জানা দরকার। সঠিক ওয়েতে ডায়েট করুন। 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো, যে ডায়েট হচ্ছে পথ্য। ডক্টর যেরকম মেডিসিন প্রেসক্রাইব করে, ডায়েটিশিয়ানরা, আবারও বলছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানরা, আপনার রিপোর্টের ভিত্তিতে আপনাকে কিন্তু ডায়েট প্রোভাইড করে। এরকম না আপনার ওজন কত, হাইট কত, এই হলো আপনার ডায়েট প্ল্যান, এইভাবে হয় না। অ্যাকচুয়ালি এইভাবে হয় না, যদি সে সঠিক গাইডলাইন্স চায়। ওইভাবে যদি করতে পারেন, আপনার সুগার বলুন, থাইরয়েড বলুন, প্রেশার বলুন, আপনার ডিসলিপিডেমিয়া মানে লিপিড প্রোফাইলের প্রবলেম বলুন, লিভারে এসজিওটি এসজিপিটি বলুন, সিকেডি ক্রিয়াটিনিন লেভেল বলুন, পিসিওডি বলুন, থাইরয়েড বলুন, সব কিছু কিন্তু আয়ত্তে আনা সম্ভব সঠিক পথ্যের মাধ্যমে। 4 নম্বর পয়েন্ট আমি সকলকে যেটা বলবো, বাঙালি মানুষ তো ইংরেজি জিনিস বেশি দিন করতে পারবেন না। একদমই তাই। বাঙালি মানুষ বাঙালিভাবেই নিজেকে ট্রিট করুন এবং ওয়েট লস করুন বা যাই করুন না কেন সেইভাবে করুন। সবার আগে বলবো, আমাদের লাস্ট পয়েন্ট 5 নম্বর পয়েন্ট, আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ বোথ আর ইকুয়ালি রিলেটেড। আপনি যদি ডায়েটিশিয়ান দেখানোর হয়, আগে মন থেকে নিজেকে পজিটিভ করুন, যে ডায়েট চার্ট দিল, নিয়ে চলে এলাম বাড়িতে টেবিলের তলায় ঢুকিয়ে রেখে দিলাম, সেরকম না। আয়নার সামনে দাঁড়ান, নিজেকে বলুন আমি আজ ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছি। ডায়েটিশিয়ান যতটুকু যা বলবে পুরোটা না পারলেও অ্যাটলিস্ট 70% মানার চেষ্টা করব। তবে গিয়ে আপনার ডায়েটিশিয়ানেরও ভালো লাগবে, আপনিও একটা ভালো রেজাল্ট পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ চন্দ্রিমা এত সুন্দর সুন্দর টিপস শেয়ার করার জন্য। আমি জানি এই এপিসোডটা দেখার পর অজস্র ফোন আসবে, তো সেই জন্য তোমাকে কোথায় পাওয়া যাবে, তোমার চেম্বার ডিটেলস আর ফোন নাম্বারটা আমার দর্শক বন্ধুদের জন্য একটু বলে দাও। আমি অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও প্রচুর দেশের মানুষ আমার থেকে ডায়েট প্ল্যান নেয় অনলাইনে, যেটা অনলাইন অ্যাভেলেবেল রয়েছে। আর চেম্বার বলতে আমার 4টে টোটাল চেম্বার রয়েছে। একটা হাবড়া অশোকনগর, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, হাবড়া গুরুকৃপা প্যাথোলজি।
2 নম্বর হচ্ছে বারাসাত নারায়ণা হসপিটালের পাশে অ্যাকোয়া হেলথ ডায়াগনস্টিক। 3 নম্বর হচ্ছে নাগেরবাজার মোড় পিসি চন্দ্র জুয়েলার্সের পাশে মেডিট্রাস্ট ক্লিনিক। এবং 4 নম্বর হলো উত্তর কলকাতা স্কটিশ চার্চ কলেজের পাশে সানফ্লাওয়ার নার্সিংহোম। আমার একটি পেজ আছে ইউ অ্যান্ড ইয়োর্স নিউট্রিশনিস্ট বলে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে এবং ইউটিউবে আছে। তো কেউ যদি যোগাযোগ করার হয় আমার সাথে যোগাযোগ করতে পারে। আর যেটা বলবো খুব ইম্পর্টেন্ট, আজকাল তো লাইফস্টাইল ডিজিজগুলো এত পরিমাণ বেড়ে গেছে। সাপোজ একটা গ্রিন টি, ক্যামোমাইল টি বা অ্যালোভেরা জুস প্রচুর দাম মার্কেটে। তো ঘটনা হচ্ছে নন্দিনী, আমার নিজস্ব ব্র্যান্ড ইউ অ্যান্ড ইয়োর্স নিউট্রিশনিস্ট। তো আমার ব্র্যান্ডের প্রচুর খাবারের আইটেম আছে, লাইক অ্যালোভেরা, অ্যাপেল সিডার, মিক্স সিড, চিয়া সিড, বেজিল সিডস, ক্যামোমাইল টি। খুবই রিজনেবল, খুব বেশি কস্ট নয়, সাধারণ মানুষের কথা মাথায় রেখে। যারা আমার পেশেন্ট তারা এই ব্যাপারে অবগত আছে। যদি কারোর প্রয়োজন হয়, আমার UURSnutritionist.com এটা আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে কিন্তু সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখি সকলকে, কেউ যদি বুকিং করতে চান 9775479170। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের প্রপার ওয়েতে গাইড করে দেবে কিভাবে কোথায় আসতে হবে। চন্দ্রিমা চেম্বার ডিটেলস এবং চন্দ্রিমার ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চন্দ্রিমার বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তার ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সম্পূর্ণ এপিসোডটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানান। সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।